আপনি কি আলাপ করতে আনছেন আমাকে না রিমান্ডে এনেছেন? আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। আমি তো খেপা ছিলাম আগেই। আন্দোলনের সময় আপনার পজিশনটা কি ছিল? বিএনপিও গালি দেয়, আওয়ামী লীগও গালি দেয়। প্রফেসর ইউনূসকে হুম। পাটপার বলে অভিহিত করছেন। আর সমালোচনা করার পর আমাকে জেলে নিয়ে যায়। আপনাকে কারাগারে কোনো নির্যাতন করা হয়নি? কারণ নাই মামা থেকে কাল মামা ভালো। ক্রসফায়ার কি অনেক হয়েছে? বসেন, আপনার মামলা আসতেছে। সামনের দিনে প্ল্যান কি আপনার? এরপরে আমি একটা টক শোতেও যাইনি। আপনার নামে তো মামলা আছে একটা। আমার বিরুদ্ধে কি মামলা দুর্নীতি আছে। করেছেন? কথাচলুকের আজকের পর্বের অতিথি সাংবাদিক আনিস আলমগীর। তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাকে কারারুদ্ধ করা হয় এবং বলা হয় তার লেখালেখির কারণে এটা করা হয়েছে। তিনি বহু বছর ধরে বাংলাদেশে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার শিক্ষক তিনি, কলাম লেখেন এবং আমরা তাকে চিনেছি। আমরা যখন ছোট নতুন সাংবাদিকতা করছি তখন তাকে চিনেছিলাম যে তিনি ইরাক যুদ্ধ কাভার করতে গিয়েছিলেন বাংলাদেশ থেকে। আনিস আলমগীর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কথাচলুকে কথা বলবার জন্য। আনিস ভাই, ধন্যবাদ এখানে আসবার জন্য। ধন্যবাদ। মুক্ত বাতাস কেমন লাগছে? মুক্ত বাতাস অবশ্যই ভালো লাগছে, বিশেষ করে ঈদের আগে মুক্তি, এটা আরও বাড়তি আনন্দ দিয়েছে আর কি। আমি তো মানে চিন্তায় ছিলাম যে মানে জেলের মধ্যে কিভাবে ঈদ করব। আমার রুমমেট ছিল যারা এক একজন দুইবার এই ঈদ হারিয়েছে, তো মানে ঈদটা আপনাকে হারাতে হয়নি। তারা জেলে করেছে। আমি অন্তত সৌভাগ্যবানদের একজন যে ঈদটা বাইরে করতে পেরেছি। এবং আমার উকিলরা আমি বলছিলাম, যেভাবে পারো ঈদের আগে আমাকে বাইরে করো, কারণ আমি ঈদের আগে কিছু মানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের আমি গিফট দিই, ওরা যাতে এই বছর এটা থেকে বঞ্চিত না হয়। দিয়েছি। কি দিয়েছেন আবার? বেশিরভাগ পাঞ্জাবি, শাড়ি, মেয়েদের ড্রেস। আনিস ভাই, আপনি নানা সময় আলোচনায় থাকেন এবং আপনি আলোচনার মানে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে মাঝে মাঝেই আলোচনা তৈরি হয়। এখন ঈদের ছুটি এখনও চলছে, বাংলাদেশ এখনও ঈদ উদযাপন করছে এবং আপনাকে নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে। বাংলাদেশে 3 জন সাংবাদিককে প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তার মধ্যে একজন আপনি। কি বলেছেন আপনাকে ফোন করে? এটা আমি মনে করি যে স্রেফ শুভেচ্ছা জানানো আর কি কথা হয়েছে আপনি কি বলা যাবে নাকি? খুব কিছুটা তো বলা যাবে সবটা। মানে মূল পয়েন্টে যদি যেটা বলি সেটা হচ্ছে উনি শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি এটুকু স্মরণ করেছেন যে আপনাকে যা করা হয়েছিল সেটা তো আমার সঙ্গে হয়েছে। যে উনি একাত্মতা বোধ করা, আপনি জানেন যে 1/11-এর সময় ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, সেটাই উনি স্মরণ করলেন যে উনার নিজের মন থেকে হয়তো এটা এসেছে। তারপর আমাদের সামনের রাজনীতির ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা যাতে এগিয়ে যেতে পারে, আমি সেটা বললাম, উনি সেটার সাথে এগ্রি করলেন। আমি বলেছি যে 5 আগস্টের আগে আমি আপনার ভক্ত ছিলাম না, কিন্তু 5 আগস্টের পর আপনার যে বক্তৃতার স্টাইল, আপনার যে 5 আগস্টের পরে আপনি যদি খেয়াল করে থাকেন বাংলাদেশে যে টার্মিনাল পরিস্থিতি ছিল, উনি যে বক্তৃতা দিলেন ওটা তো মনে হয়েছিল এক ধরনের একটা দিক নির্দেশনা যাতে কীভাবে চলবে। তো ওই রকম পরিস্থিতি থেকে মানুষ আশার আলো দেখেছিল এবং তারেক রহমানের অতীতে যে সমস্ত বক্তৃতাগুলো ছিল ওনার একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছিল তার মধ্য দিয়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন 5 আগস্টের পরে ওনার প্রতিটা বক্তৃতা এত মানে সুচারুভাবে লেখা এবং এত আমি বলবো যে দিক নির্দেশনামূলক, কোনো প্রতিহিংসা ছাড়া, তাতে করে উনার ক্রমান্বয়ে উনার ভক্ত বেড়ে গেছে। আমি যা সমালোচনা করতাম, আপনি তো নিজে ওনার অনেক সমালোচনা করেছেন। অনেক সমালোচনা করেছি আমি। এবং উনাকে আপনি ভালো প্রশ্ন তুলেছেন যে উনাকে ওই দিনও আমি বললাম যে আমি কিন্তু আপনার সমালোচনা এখনও করব। আমি আপনার ভালো কাজের প্রশংসা করব। আমার মধ্যে এই আছে যে সরকার হলেই যে কেউ যে সরকারে চলে গেলো তার সমালোচনা করতে হবে এবং সাংবাদিকদের কাজ শুধু সমালোচনা করা, তা না। আমি আপনার প্রশংসা যেমন করব, আমি কিন্তু এখনও আপনার সমালোচনা করব। অবশ্যই করবেন না কেন? ওনার থেকে অনুমতি নিয়ে নিয়েছি আগে। কিন্তু হ্যাঁ, আমি আপনাকেই কোট করি। আপনি যখন আপনাকে কারাগারে নেওয়া হলো, আপনি বন্দী হলেন, তারপর আপনাকে যেদিন আদালতে নেওয়া হয়েছিল আপনি আদালতকে বলেছিলেন যে আমি সাংবাদিক, আমি ক্ষমতাকে প্রশ্ন করি। আপনি সবসময় ক্ষমতাকে প্রশ্ন করেছেন? করেছি, কম আর বেশি। এখন অনেকে প্রশ্ন করে যে আপনি কি শেখ হাসিনার আমলে করেছেন কিনা? করেছি ভাই। তখন এত লোক ইয়েতে ছিল, এত ব্যস্ততা ছিল, আমারটা চোখে পড়েনি হয়তো। কিন্তু আমি তার প্রশংসা করেছি, তার ভালো ভালো কাজের প্রশংসা করেছি। বিশেষ করে শেখ হাসিনার একটা লেখা তো আমি তাকে বললাম যে
বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে, কিন্তু শেখ হাসিনা একটা কাজ করেছে বাংলাদেশের জন্য। আমাদের ভৌগোলিক যে ম্যাপ সেটা ঠিক করে দিয়ে গেছেন। আপনি জানেন যে আপনি ওই যে ছিটমহল ছিট নিয়ে ছিট আমাদের একটা ঝামেলা ছিটমহল ছিল। বিনিময়ের কথা তারপর বলছেন। সমুদ্রের সীমান্ত নিয়ে আমাদের সাথে গন্ডগোল ছিল। সেটাও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা ঠিক করলাম যে ওনার বাবা যদি আমাদের স্বাধীনতা দিয়ে থাকেন, উনি আমাদের দিয়েছেন, আমাদের ভৌগোলিক সীমাটা ঠিক করে দিয়েছেন। এটার জন্য আমি তার প্রশংসা করে লিখেছি। তো যে সমালোচনা কোথায় করেছেন? সমালোচনা আমি যে রামপাল বিদ্যুৎ যখন হচ্ছিল, তখন রামপাল বিদ্যুৎকে ওয়েলকাম করেও আমি বলেছি, আপনি ইন্ডিয়াকে এটা দিচ্ছেন, এই যৌথভাবে করছেন, কিন্তু ল্যান্ডটা বাংলাদেশের এবং ইনভেস্টমেন্টও দুই দেশের সমান। কিন্তু তারপরও আমি কেন কেন এক হবে, এই শেয়ার কেন এক হবে? শেয়ার তো আমার তো, আমি তো প্রাকৃতিকভাবে তো আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটাও সমালোচনা করেছে এবং এটা দাঁড়িয়ে করেছি, ওনার প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে করেছি। তখন অনেক সমালোচনা হয়েছিল এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে আমাকে যখনই ডাকা হয়েছে, আমাকে আর কোয়েশ্চেন করতে দেওয়া হয়নি। এগুলো কিন্তু নেপথ্যের কাহিনীগুলো অন্যরা জানবে না। সমালোচনা আরও ইস্যু ভিত্তিক অনেক করেছি। ওনার যে 18 সালে যে ইলেকশনটা হলো, সেই রাতেই বাংলাদেশে কোনো সাংবাদিক প্রশ্ন করেনি যে এটা যে একটা ভুয়া নির্বাচন হয়েছিল। মাছরাঙা টিভিতে আমি টক শোতে গিয়েছিলাম। সেই টক শোতে আব্দুল তুষার উপস্থাপক ছিলেন। উনি যে প্রশ্ন করলেন যে এতগুলো ভোট কীভাবে পায়, আমি যে এগুলো সব ভরে দিয়েছে, এই আমলারা ভরে দিয়েছে। কেন দিয়েছে? আপনি মনে করেন আছেন একটা উপজেলায়, আমি তার পার্শ্ববর্তী উপজেলায়। আপনি দেখলেন যে আপনার উপজেলা বা আপনার কনস্টিটিউয়েন্সিতে আওয়ামী লীগ জিতে গেছে, আমারটাতে জিতে নাই, তাহলে আমার এসিআরে কী হবে? আমিও পাল্টা ভোট ভরিয়ে দিয়েছি। ওই ইলেকশনটা পুরোটাই পুলিশ প্রশাসন করেছিল, আপনি জানেন নিশ্চয়। সো এই যে কথাটা, এই যে এটা যে একটা ভুয়া নির্বাচন, এবং সেই কথাটা কে বলেছে? আপনি আরেকজন ব্যক্তির নাম বলেন। না, এটা যে একটা ভুয়া নির্বাচন অনেকেই বলেছে হয়তো। না, এটা সেই রাতে কে বলেছিল? সাংবাদিকদের একজন বলেন। যাদেরকে আপনি আওয়ামী চিহ্নিত করেন। আ জুলাই মাসে ২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলনের সময় আপনার পজিশনটা কি ছিল? আমার পজিশন শান্তি ছিল, শান্তির পক্ষে ছিল। এবং আ আমি একটা পডকাস্টে দেখছিলাম যে আপনি বলছেন যে আপনি জুলাই অভ্যুত্থানের একজন আন্দোলনকারী। আমি কিভাবে আন্দোলনকারী একজন সেটা বলি আমি। আমার জুলাইতে আমাকে অনেকে টক শোতে ডেকেছে। আমি একটা তো যাইনি। শুধুমাত্র একটা টক শোতে গিয়েছি। সেটা যখন কোটা আন্দোলনের শুরুতে। সেই কোটা আন্দোলনের প্রসঙ্গে আমি লিখেছিলাম তখন যে এই যে কোটা আন্দোলন হচ্ছে নাতিপুতিদের পক্ষে, এটাতে আমি সমর্থন করি না। কেন করি না? কারণ ওরা তো নিজেরা পাচ্ছে না। ওরা নিজেরা পাবে না। এই জায়গাটায় আমরা যেটা করতে পারি, সরকার যেটা করছে, এটা তো একটা বিজনেস হয়ে যাচ্ছে, যে সার্টিফিকেট বিক্রি, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা, এবং রাজাকাররা মুক্তিযোদ্ধা সেজেছিল। ওই পরিস্থিতিতে এটা হতে পারে না। তখন আমি বললাম যে এটা আমরা শিক্ষাতে দিতে পারি। যে কোটাটা আমরা দিচ্ছি, সেটি একই সিস্টেমে আমরা শিক্ষাতে দিয়ে দিই। তাহলে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এই ছেলেগুলো পড়তে পারবে। মুক্তিযুদ্ধের পক্ষে আপনি যদি তাদেরকে সহযোগিতা করতে চান, কিংবা হিলটেক্টের লোকদের যদি সহযোগিতা করতে চান, তাহলে এরা যখন শিক্ষিত হয়ে বেড়ে উঠবে, তখন এরা কম্পিট করতে পারবে। আমার সাথে সেই টক শোতে আসিফ মাহমুদও ছিল, যিনি ওই যে পরে উপদেষ্টা হলেন। এরপরে আমি একটা টক শোতেও যাইনি। কেন যাইনি? কারণ টক শোতে গেলেই আপনি আমার পাশে, আপনি যদি হোস্ট হয়ে থাকেন, আপনি বিএনপি, আওয়ামী লীগ ২টা বসায় দেবেন। একটা ডিবেট তৈরি করবেন এবং পাশের লোক করবে। আন্দোলন নিয়ে এমন আজেবাজে কথা বলবে, কিংবা আন্দোলনের পক্ষে এমন কথা বলবে যাতে করে আমি বিভক্ত হই। আমাকে বলা হয় যে আপনি কোটা আন্দোলনের বলে কোটার পক্ষের লোক। এবং শেখ হাসিনার পক্ষে তখন বলতে হচ্ছে। আপনি যখন দেখেছেন যে শেখ হাসিনার পক্ষে বলে না এমন লোকই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং মানে আপনাকে কি ওই সময় কি আওয়ামী লীগ পন্থী সাংবাদিক হিসেবে আমাকে আওয়ামী লীগ পন্থী হিসাবে যারা টক শোতে ডাকে, তারা সেই চিন্তা করে ডাকতো। কারণ আমার পাশে বিএনপির এমন একটা লোককে বসিয়ে দিত যে এত ইরিটেট করতে হয়তো, তো আমাকে পক্ষ নিতে হয়তো। এই আইডেন্টিফিকেশনটা তৈরি হলো কেন আপনার? এই আইডেন্টিফিকেশনটা বাংলাদেশে তৈরি হয় এটাই যে আপনি যখন আপনার পক্ষে পাবেন না, তখন আপনি আমার বিরোধিতা করবেন। এই আইডেন্টিফিকেশনটা আবার আওয়ামী লীগ আমলে আবার দেখেন, আমি 17 বছর তার শাসন ছিল, তার 3 বছর আমি চাকরি করতে পারি নাই। কেন? তারাই আবার যে আওয়ামী সাংবাদিক যারা আছে, তাদের আপনি চিনেন, প্রত্যেকেরই আপনার সাথে পরিচয় আছে। এরাই আবার আমাকে বানাচ্ছে যে জামাত শিবিরের লোক, বিএনপির লোক।
ও বিএনপির সাথে ওর সম্পর্ক। কারণ হচ্ছে কি, অ্যাবসোলিউট দালালি না করলে আপনি বাংলাদেশে আপনাকে মনে হবে যে ও নিরপেক্ষ সাংবাদিক না। নিরপেক্ষ সাংবাদিক এই জিনিসটাই এটার সংজ্ঞাতেই নাই। আজকে আমি মনে করেন আজকে কি হচ্ছে, আজকে তারেক রহমানের যখন আমাকে ফোন করলো, ফোন করে শুভেচ্ছা জানান তারপরে এই বিএনপির সাংবাদিকরা অনেকে লেখালেখি শুরু করে দিল। যে আপনি বিএনপন্থী সাংবাদিক। না, বিএনপিপন্থী সাংবাদিকরা আমাকে আওয়ামী লীগ বানানোর জন্য উঠে পড়ে লেগে গেছে। আবার আওয়ামী লীগের কিছু লোক বলছে যে জায়গা মতোই এখন হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আপনি যখনই নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন তখনই আপনাকে একটা না একটা শিবিরে দিয়ে দেবে, আপনাকে বলবে যে ও এর লোক। এখানে সাংবাদিক কেন একটা দল করতে হবে, সাংবাদিক কেন গুপ্ত রাজনীতি করতে হবে? ওর যদি রাজনীতি করার শখ হয় তাহলে তো সে রাজনীতিতে নামুক। আমি কোনো সাংবাদিক সংগঠন যেগুলো রাজনীতি করে, জাতীয়তাবাদী আওয়ামীপন্থী কোনো সাংবাদিক সংগঠন এরকম আমি কোনো মেম্বার না, এবং আমি এটা পছন্দ করি না। আমি কেন একটা দলের বন্ধ করতে সেটাই যাব? হওয়ার কথা ছিল, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি 2024 সালের জুলাই আগস্টে আপনি কোন পক্ষে ছিলেন? আপনি আমি বলছেন আমি অভ্যুত্থান আমি আমি আন্দোলনের আমি পক্ষে। আপনাকে এখানে আপনি অ্যাড করি, আমি বলেছি। তারপরে কি হলো, যেদিন মারা গেল, হাদি না, সাইদ, আবু সাইদ। সাইদ মারা গেল, আমি সঙ্গে সঙ্গে দিলাম, স্ট্যাটাস দিলাম এবং এটা নিন্দা করলাম ভিডিও দিয়ে। আমার আগে কোনো সাংবাদিক দেয় নাই, চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি ঢাকা শহরে। তারপরে আমাকে বলা হলো যে সে তো লালবাদর, তখন আমি লালবাদর হয়ে গেলাম কদিন। এরপরে তারা যেদিন ঢাকা শহরে বিভিন্ন ইনস্টিটিউশন কেপিআই ওগুলোতে যখন আগুন লাগাচ্ছিল, সেদিন আমি বললাম যে এই যে জুলাই আন্দোলনের নাম দিয়ে আপনি হয়তো ওইটা নিয়ে বসে আছেন, কারণ না এটা না, আমি ওটা লিখে রেখেছি। আমি যে এটা পড়েন, আপনি একটু পড়েন। স্ট্যাটাস আমি আপনার পড়ছিলাম, একটা আমি জাস্ট নোট নিচ্ছিলাম। আপনি একটাই পাবেন, এটাকে নিয়ে জুলাই সমালোচনা হয়। 2024 সালে আপনি লিখেছিলেন যে সাধারণ ছাত্রদের ঘাড়ে সওয়ার হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে দেশের সম্পদ নষ্ট করে বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায় তারা শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব তৈরি করতে পারেননি। নারকীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে তারা বরং শেখ হাসিনার শাসনের প্রয়োজনীয়তা জনগণকে বুঝিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, এটা আমি লিখেছি এবং এটা আমি অন করি। কারণ হচ্ছে আপনি বিগত কয়েকদিন ধরে এমন সব জায়গায় আপনি রেল ভবনে হামলা করছেন, তারপরে এই যে মেট্রো রেলে হামলা করছেন, সড়ক ভবনে হামলা করছেন, আপনি বিটিভিতে হামলা করছেন। এই হামলাটা কে করছে? এগুলো কি সাধারণ ছাত্ররা করছে? তার মানে কি এর পেছনে কে আছে? এই আন্দোলনের পেছনে, বিএনপি কিংবা জামাত থাকবে, আর তো কেউ নাই। তাহলে আমরা এই আন্দোলন কিভাবে করতে পারি? আমরা রাজপথে যাব, কিন্তু আমার দেশের সম্পদ নষ্ট করে তো করতে পারি না। এবং এর মাধ্যমে আমি বলছি যে যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যে বিএনপি এবং আওয়ামী লীগ তারা প্রমাণ করছে যে আমরা তো শেখ হাসিনাকে ফেলতে চাচ্ছি এখন এই মুহূর্তে, কিন্তু প্রমাণ করছে যে ওর বিকল্প নাই। কেন বিকল্প নাই? মানুষ তখন চিন্তা করবে যে আরে এরা তো অ্যাট্রোসিটি এমন করছে যে এদেরকে তো আর আনা যায় না। ওই সময় এইটাকে রং লাগিয়ে এখনই চালাচ্ছে। আনিস ভাই, আমি শুরুতেই বলেছি যে আপনি সবসময় আলোচনার শীর্ষে থাকেন। হ্যাঁ। তো আমার মনে পড়ে যে দুইজন মানুষকে নিয়ে খুব আলোচনা হচ্ছিল। একজন হচ্ছে শেখ হাসিনা স্বয়ং, আর একজন হচ্ছে আনিস আলমগীর। কারণ দুইজন শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা হচ্ছিল যে এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু তিনি কিছু বিটিভি ভবন পরিদর্শন করে কান্নাকাটি করছেন, বা মেট্রো রেলের ধ্বংসাবশেষকে নিয়ে তিনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু মানুষকে নিয়ে কোনো দুঃখ প্রকাশ নেই। এবং একই কথা আপনাকে নিয়েও বলা হয়েছিল যে আপনি যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে কেপিআই বা অন্যান্য জায়গা ক্ষতি হলো সেগুলো নিয়ে যেভাবে কথা বললেন, আবু সাইদের আপনি উল্লেখ করছিলেন যে আপনি তাকে নিয়ে লিখেছেন। আমি যে শেখ হাসিনার পদত্যাগ দাবি করলাম সেটা শুনেছেন কখনো? বিশ্বাস করলাম। বিশেষ করলেন কেন? আমি তো বলছি নাও ইটস বোল্ড এন্ড ক্লিয়ার। না, সেটা তো আর ধরেন এবং 3 তারিখে যেগুলো ভাইরালগুলাই দেখবেন। এটাই বলছি, যেটা পক্ষে যাবে আপনার সেটা হবে না। আপনাকে যখন মেলাইন করতে চাইবে তখন ওই একটা স্ট্যাটাস, জুলাইয়ের ওই স্ট্যাটাস, এবং কিন্তু এটা আমি তো অস্বীকার করছি না, এবং আমি যে উদ্দেশ্যে বলছি তুমি আরেকটা বানাচ্ছ, এটাই হচ্ছে ঘটনাটা। তুমি মানে আমি লোকজনের কথা আমি বলছি যে এই ছাত্ররা তো সন্ত্রাসী না, তার মানে আপনি ওদের ঘাড়ে, আপনি সন্ত্রাসী লাগিয়ে ওদের ঘাড়ে দোষটা দিতে যাচ্ছেন, এবং আপনি মানুষের মনে এই পারসেপশন তৈরি করতে যাচ্ছেন শেখ হাসিনাকেই ভালো ছিল। আমি তখনই বলে দিয়েছি, এখন না। ঠিক আছে, তার মানে দাঁড়ালো যে সোশ্যাল মিডিয়া ইজ ডেঞ্জারাস। চরম ডেঞ্জারাস। যার মতো সে ব্যাখ্যা করবে, এবং ঘরে ঘরে গিয়ে তো আপনি ব্যাখ্যা করে আসতে পারবেন না। আচ্ছা, আমরা একটু টপিক চেঞ্জ করি। আমি বেশ কয়েকটা পডকাস্টে আপনি এসেছেন কারামুক্তির পরে। আমি একটা কমন নিয়ে দেখছিলাম, আপনি প্রফেসর ইউনূসকে পাটপার বলে অভিহিত করছেন বিভিন্ন জায়গায়, মানে এটা কেন?
কারণ প্রথম বাটপাড়িটা আমার সাথেই হলো, আপনি যদি খেয়াল করে থাকেন। আমাকে বলা হলো যে আপনি সমালোচনা করেন, প্রাণ খুলে সমালোচনা করেন, আর সমালোচনা করার পর আমাকে জেলে নিয়ে যায় এবং মামলা ছাড়া। তারপরে জেলে নিয়ে 24 ঘন্টা পরে মামলা লাগিয়ে জেলে দেয় এবং 7 দিনের রিমান্ড চেয়ে 5 দিনের রিমান্ড নেয়, কোনো কথা নাই বার্তা নাই, নির্জন ঘরে ফেলে রাখে। তো বাটপাড়িটা তো আপনি এটার জন্য কি বড় প্রমাণ আর আমাকে আরও দিতে হবে? এটা কি আপনাকে ডিসেম্বরের 15 তারিখ 14 তারিখে 14 তারিখে গ্রেপ্তার করেছিল এবং রেজিম থেকে 14 ধরে মার্চে নিয়েছে। আমাকে মুক্তি দেওয়া হয়েছে। মানে আপনি ঠিক 3 মাস আপনি কারাভোগ করেছেন। হ্যাঁ। সেই প্রসঙ্গে একটু পরে আসছি। আপনি ডিসেম্বরে, কিন্তু তার আগে নভেম্বরে আলোচনা হচ্ছিল আপনার আরেকটা স্ট্যাটাস নিয়ে। হুম। আপনি যতদূর মনে পড়ে আপনি বলছিলেন ডক্টর ইউনূসের সাথে বিদেশি পিআর ফার্মের সম্পর্ক নিয়ে আপনি Exactly, কিছু হ্যাঁ। লেখালেখি করছিলেন হ্যাঁ, এবং তারপরে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ মানুষ, ফ্যাক্ট চেকার, এরকম নানাজন মানুষ এটার খুব সমালোচনা করলেন। হুম। তার তার মাসখানেক পরেই আপনি আটক হলেন। মানে এই লেখালেখি, এই বিতর্কর সাথে কি আপনার এই আটকের সম্পর্ক খুঁজেন? আছে। কারণ আপনাকে নিয়ে যে দুটো মামলা, একটা হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা আর একটা হচ্ছে দুদকের মামলা, হুম। কিন্তু এই লেখার সাথে কি আপনি কি সম্পর্ক খুঁজে পান? এটার সাথে আমি সম্পর্ক খুঁজে পাই, কারণ সেটা কারণ হচ্ছে এই কথাগুলো কেন এসছিল যে শেখ হাসিনা, আপনি যদি খেয়াল করে থাকেন, অনবরত একটার পর একটা শেখ হাসিনার ইন্টারভিউ ছাপা হচ্ছিল, দেখছেন আপনি? খেয়াল করেন না? হ্যাঁ। তো এটা কার কাজ? এটা প্রথমত হচ্ছে মিডিয়ার ইন্টারেস্ট থাকে, আর দ্বিতীয় হচ্ছে তার পিয়ার ফার্ম কাজ করে। একই ধরনের ইন্টারভিউ, একই মনোটোনাস, দেখবেন যে আপনি একই কথাবার্তা বলছিল। তখন ডক্টর ইউনূস সম্পর্ক আমার কথা হলো যে ডক্টর ইউনূস সেই একইভাবে ডক্টর ইউনূসকে মিডিয়া ধরেছিল এবং ওনার পিয়ার ফার্ম এভাবে কাজ করেছিল যে আপনার এই জুলাইয়ের শেষ দিকে এবং অগাস্টের আগে কতগুলো মানে সিরিজ অফ ইন্টারভিউ, আপনি জীবনে তার এত ইন্টারভিউ দেখেছিলেন? যেটা ওই সময় সে ওই দিয়েছিল সময় বেশ কিছু ইন্টারভিউ দিয়েছিল এবং কেন এবং সেই বিদেশি এবং মিডিয়াগুলো, বাংলাদেশের বড় দৈনিকগুলোতে, প্রথম আলো, ডেইলি স্টার, ওটা তো পরে এসে পরবর্তীতে এসে ওটা ক্ষমতায় এসে দিয়েছেন, ক্ষমতায় আসার আগে। বিদেশি কিছু এবং আমার সোর্স যেটা নিশ্চিত করলো, আমি আমার আপনি যদি বলতেন এই কোশ্চেনটা করবেন, তাহলে আমি ওই কাগজটা এখন বের করতে পারতাম যে কোন কোন মিডিয়াকে উনি অ্যাপ্রোচ করেছেন। তার মধ্যে এনডিটিভি থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলা, এবং তার একটা পিয়ার ফার্ম আছে, সেই ফার্ম এবং তার ব্যবসায়িক সামাজিক যে ব্যবসায়িক ফার্ম, ওই ফার্ম সোশ্যাল বিজনেস ফার্ম দায়িত্ব দিয়ে দিয়েছিল তাদের করার, তার প্রমোশনাল করার। তারা যোগাযোগ করেছে এবং ওই চিঠি পর্যন্ত আমাকে দিয়েছে যে সে কীভাবে লিখেছিল যে ডক্টর ইউনূসের মেল করে করে, এবং তার প্রেক্ষিতে তার সিরিজ অফ ইন্টারভিউ তখন ছাপা হলো। একটা ইন্টারভিউ তো খুব আলোচিত হয়েছিল, আপনি দেখেন যে 7 সিস্টার নিয়ে বিতর্ক তৈরি করেছিল। ওইটা তো 5ই আগস্টের পরে। না 5ই আগস্টের পরে উনি টেলিফোনে ওইটাই তো বলতেছি। ওই সময়টা আমার তো তর্ক হচ্ছে জুলাই 5ই আগস্টের, জুলাই শেষ দিকে এবং 5ই আগস্ট 8 আগস্ট পর্যন্ত এই সময়টা ওনার যে সিরিজ ইন্টারভিউ হলো, সেটাই আমি প্রমাণ দিলাম যে এটা হচ্ছে যে তার পিয়ার প্রতিষ্ঠানের কাজ। এখন ওনারা বলতেছে যে তার যে নিয়োজিত লোকগুলো আছে তারা বলতেছে না, ডক্টর ইউনূস এটা করেন না, এটা একটা মিথ্যা, ডক্টর ইউনূস করেন। তখন আমি প্রমাণ দিলাম কে এই কোঅর্ডিনেট করছে, তার ছবি, তার সহ দিলাম, সে তার প্রতিষ্ঠানের নাম সহ দিলাম। চেকার আবার দাবি করছিলেন যে এটা ফ্যাক্ট চেকাররা পার্শিয়ালি ট্রুথ, এখানে পুরোটা হয়তো সত্য না। না, ওটা ওনারা ওনার মতো করেছেন কোনো প্রমাণ ছাড়া। আমি তো প্রমাণ দিয়ে দিছি কোনটা কি কি বলেছিলেন এবং সিরিজ ইন্টারভিউ কেন হয়েছিল। ওনারা ওনাদের মতো করে, সেই ফ্যাক্ট চেকাররা দাবি করছে যে তারা ওই পিআর ফার্মের সাথে যোগাযোগ করে বলেছে যে না, তারা ডক্টর ইউনূসের সাথে অনেক আগে একবার কাজ করতো, কিন্তু গিভেন টাইমে তারা ডক্টর ইউনূসের ছিল না। শুনেন, ওইখানে বলেছে ক্লায়েন্ট অবশ্যই আছে, এখনো আছে, ওটা তার প্রতিষ্ঠান তার হয়ে কাজ করে। এবং তাদের যে বিষয়টা, যে বিতর্কটা হয়েছিল পিয়ার ফার্ম, আমি যেটা বলেছেন ডক্টর পিয়ার ফার্ম তো টাকা নিয়ে করে, ওরা বলতেছে যে না, ওরা টাকা নিয়ে করে নাই। আচ্ছা, কোনো পিয়ার ফার্ম পৃথিবীতে আছে যে টাকা ছাড়া কাজ করে? এটাই ছিল তাদের সাথে আমার বিতর্ক। এই ফ্যাক্ট চেকাররা সেটা দিয়ে আপনাকে জেলে যাওয়া পর্যন্ত কেন হলো আর কি? না, এটা তো সত্যি যে অনেক সাংবাদিক কারাবরণ করেননি, মানে এটা জেলে যাওয়া না, এটা জেলে যাওয়ার না। আমি বলছি এটা অনুষঙ্গ হিসাবে কাজ করেছে। মূল ঘটনাটা কি ছিল? মূল ঘটনার আপনি দিয়েছেন। মূল আঘাতটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সমালোচনা করছি আমি 32 নম্বর ভাঙা নিয়ে তার সমালোচনা করেছিলাম। আমি বলেছি যে উনি যেই সংস্কৃতিটা চালু করে দিয়েছেন, উনি যখন ক্ষমতা থাকবেন না, এটা উনার উপর অ্যাপ্লাই হবে, উনার বাড়িঘরে এভাবে হামলা হবে।
এটাকে উপলক্ষ করে দুইজন ইউটিউবার যারা অনবরত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে নিউ ইয়র্ক এবং প্যারিস থেকে, তাদের সমালোচনা করেছিলাম। এবং তারা যে নানা সময় উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছিল, বাংলাদেশে কেউ তাদের সমালোচনা করে নাই। আমি সোশ্যাল মিডিয়ায় নয়, শুধু মেইন স্ট্রিম মিডিয়াতে গিয়ে এর প্রতিবাদ করেছিলাম, সময় টিভি, যমুনা টিভি, আরও কয়েকটা টিভিতে। এটা খুব লেগেছিল তখন। এই সব ওরা দুইজন এনসিপি এবং আপনি যাদের কথা বললেন, এই সবগুলো সম্মিলিত শক্তিতে হলো যে নায়ককে জেলে দিতে হবে। তখন এরা আবদার করলো এর কাছে, ইউনূসের কাছে। ডক্টর ইউনূস তার যে গাদা একজন মন্ত্রী যারে বলা হতো যে ওর নাম কি জানি, জাহাঙ্গীর, তাকে দিলেন এবং উনি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উপদেষ্টার বলছেন। কথা বলছেন আপনি। তারপরে উনি নির্দেশ দিলেন পুলিশ প্রশাসনকে, এবং পুলিশ প্রশাসন সেদিন সকাল থেকে আমাকে এরা আমাকে কিন্তু আমাকে গ্রেপ্তারে কিন্তু 2 বার চেষ্টা হয়েছিল, আপনার হয়তো খেয়াল নাই। এর আগেও একবার হয়েছিল, প্রশাসন থেকে আমাকে বলে দিয়েছিল যে তুমি সরে যাও। আমি সরে গিয়েছিলাম, তখন এটা আবার প্রশাসন তো সরকার প্রশাসন, আপনাকে সরে যেতে বলবে কেন? সেখানে আমাদের বন্ধুবান্ধব আছে না, প্রশাসনকে ইউনূস কিনে নিয়েছে সবাইরে। এবং আমাকে যে গ্রেপ্তার করলো, আমি তো কোথাও নির্যাতিত হই নাই, সবাই তো আমার প্রতি সিম্পেদাইজ ছিল। ইউনূস এটা জানিও না, সবাই সিম্পেদাইজ মানে ছিল। আপনাকে কারাগারে কোনো নির্যাতন করা হয়নি, বন্দি করে রাখা ছাড়া? না, আমাকে বন্দি সরকার কিসের নির্যাতন করে না, কিন্তু কারাগারের যে সিস্টেম, যে আমি একটা পডকাস্টে দেখছিলাম আপনি বলছেন আপনার উপর জুলুম করা হয়েছে। পুরো জুলুমটা তো এইটাই। আপনাকে একটা নির্জন জায়গায় 7 দিন ধরে নিয়ে বসায় রাখবে, আপনার কথা নাই, বার্তা নাই। আর জুলুমটা তো এটাই, আপনাকে এক জেলে নিয়ে টানাটানি করে আরেক জেলে নিয়ে যাবে, নিয়ে 30 দিন এমন একটা জায়গায় রাখা হবে, 35 জন একসঙ্গে থাকবেন, এবং আপনার একটা টয়লেট ইউজ করতে হবে, পচা ভাত খাইতে হবে, ভাতগুলো পচে গেলে রাতে ওগুলো ধুয়ে ধুয়ে খাবেন। এগুলোই তো জুলুম। কিন্তু এই আমি জুলুমের শিকার কি বাংলাদেশের হাজার হাজার মানুষ হচ্ছে না, বা লাখ লাখ? হচ্ছে, আমি জানি না বাংলাদেশের বন্দির সংখ্যা কত। হাজার হাজার মানুষ হচ্ছে, সেটাই বলছি আমি। হাজার হাজার মানুষ হচ্ছে, এবং আওয়ামী ঘরানার একটা ওরা ক্যাম্প তৈরি করেছে যে জেলের মধ্যে আওয়ামী লোকগুলো, আওয়ামী ধারার লোকগুলোকে এখানে রাখবো, এরা এখানে থাকবে। এরকম করে জেলের মধ্যে আরেকটা জেল তৈরি করেছে, এবং ওই গণ্ডির বাইরে যেতে পারবে না তারা। তো এই যে নির্যাতনগুলো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এটা কি খুব নতুন? আমি সেই জায়গায় আসতেছি, এটা যে নতুন না, এটা যে সিস্টেমের মধ্যে হয়ে আসছে। এই সিস্টেমের জায়গাগুলোতে যে সমস্ত লোকগুলোকে আমি পেয়েছি, তারা তো আমার প্রতি সিম্পেথাইজ ছিল, বলছে আমাদের তো করার কিছু নেই, আমরা আমাদের মতো চলতে হচ্ছে। বাট আপনার প্রতি যে জুলুম হচ্ছে সেটা আমরা জানি। আমি ওই কথাই বলছি। পরবর্তী 2 মাস অবশ্য আমি একটু বেটার প্লেসে ছিলাম, যে যখন ডিভিশনটা আমার অ্যাপ্লাই করলো, আমাকে আদালত কর্তৃক, আপনাকে ডিভিশন দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাকে আদালত কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছিল ডিভিশন প্রথম দিন থেকে দিতে। আমাকে 1 মাস ডিভিশন দেয় নাই, পরবর্তী 2 মাস ডিভিশন। আমি ঠিক জানি না যে সাংবাদিকরা ডিভিশন পাওয়ার যোগ্য কিনা, মানে আপনাকে আছে, ঠিক কোন কোটায় দেওয়া হয়েছিল? এটা আপনার সরকারের একটা ধারা আছে যে আপনার সামাজিক মর্যাদা দেখে, সাংবাদিক বলে বিষয় না, আমি শিক্ষকতাও করি, সেই মর্যাদা আর আপনার সামাজিক মর্যাদা এগুলো বিবেচনা করে সরকার, যে এই আদালত যে কাউকে ডিভিশন দিতে পারে। কিন্তু এখানে ঝামেলা যেটা তৈরি হয় সেটা হচ্ছে, এটাকে আবার প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে এই ডিসিগুলা। আপনার এটা আবার ডিসির কাছে যেতে হবে, ডিসির অনুমোদন নিয়ে তারপরে হতে হবে। আমার এই অনুমোদন হতে হতে 1 মাস লেগে গেল। ও, তো যে আলাপটা হচ্ছিল, আপনি এক জায়গায় বলছিলেন যে আপনি এনসিপির কিছু নেতারা আবদার করেছে যে আপনাকে অ্যারেস্ট করতে, মানে হ্যাঁ। এটা আপনি নিশ্চিত কিভাবে বললেন? কারণ তো সোশ্যাল মিডিয়াতে তারা আমার বিরুদ্ধে দিচ্ছে যে ওকে গ্রেপ্তার করতে হবে 24 ঘন্টার মধ্যে। এবং যে ব্যক্তি জানাচ্ছে, সে আমাকে সহ মাসুদ কামাল এবং আব্দুল তুষার 3 জনকে গ্রেপ্তারের আবদার করছে, এবং আমাকে সবার আগে। কারণ আমি নাকি হাদির এই গুলিবিদ্ধ হওয়াতে আনন্দিত, সেই জন্য আমাকে করতে হবে। সেটা মনে করার এবং কারণ কি? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার রাগ কোথায়, তার সাথে আমি টক শোতে যাই না। আমি কয়েকটা টক শো আমি প্রত্যাখ্যান করছি, এবং স্টুডিওতে থেকে উঠে যাওয়ার উপক্রম হয়েছিল। যে কার কথা বলছেন এটা? যে লোক এগুলো প্রচার করেছিল, আর এগুলোর নাম উচ্চারণ করতে চাই না আমি, যে প্রচার করে এবং ডক্টর ইউনূসের সাথে দেখাও করেছে। তো এগুলোর প্রেক্ষিতে আমি বলছি যে তাদের একটা আবদার ছিল, তাদের আবদারটা ফলো করেছে। আনিস ভাই, মানে সঙ্গত কারণে আপনি রাগান্বিত ডক্টর ইউনূস সরকারের উপরে, কারণ আপনি কারাবরণ করেছেন। না, আপনি মানে আমাকে আপনি যদি একটু নিরপেক্ষভাবে যদি আমি বলি যে এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এই সরকারটা আসলে কেমন ছিল, কেমন তারা করেছে নির্বাচন পর্যন্ত, করার পর্যন্ত, আপনি একটু নিরপেক্ষভাবে যদি তাদের বিচারটা করেন, সেটা কেমন হবে? শুনেন, তার একটাই উপহার দিয়ে গেছে, একটা ইলেকশন করে দিয়ে গেছে। ভালো ছিল ইলেকশন?
ইলেকশনটা মোটামুটি গ্রহণযোগ্য আপনি বলতে পারেন, কারণ নাই মামা থেকে কালা মামা ভালো। আপনি তো জেলে ছিলেন, আপনি মানে জেনেছেন কেমনে? পত্রিকা পেতাম আমরা। কিন্তু আপনি এমন একটা ইলেকশন যেটার জন্য ক্রেডিট নিচ্ছেন আবার, সেটাও ইনক্লুসিভ হলো না। সেটা তো আপনি একটা দাগ রেখে গেলেন। সেটা একটা বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে আপনি একটা ইলেকশন করে চলে গেলেন। সো এটা যে আখেরে এটারও আপনি যে ভালো বলবেন তা না। কিন্তু ওর চলে যাওয়ার জন্য এটা দরকার ছিল। সে যে অপশাসন চালাচ্ছিল এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকরা যে নীরব ভূমিকায় এটা সহ্য করে যাচ্ছিল, জাতি যে একটা জগদ্দল পাথরের মতো তাকে সহ্য করতে হচ্ছিল, এবং যেটা ৩ মাসে হওয়ার কথা ছিল ৩ মাস করে চলে যেতে পারতেন, সেটা না করে এতদিন ধরে ছিলেন। এবং এই অপশাসনের ধারাগুলো একটার পর একটা উনি প্রত্যেকটা অপশাসন কেন সেক্টর, বলছেন? অপশাসন বলছে প্রত্যেকটা সেক্টরকে নষ্ট করে দিয়েছে। আমাদের এমন একটা সেক্টর নাই। আপনার মনে হয় নোট আছে কিছু আপনি আপনি যেহেতু তার কথা বললেন, আপনি দেখেন সে এসছে কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আসছে, তারপরে কোটা পদ্ধতিতে এখন চাকরি দিচ্ছে। আপনি ভণ্ডামি আপনি কাকে বলবেন? আপনি ভণ্ডামি কোটা পদ্ধতিতে চাকরি দিচ্ছে, মানে আপনি বলতে চাইছেন জুলাই জুলাই যোদ্ধাদের যোদ্ধাদের জন্য যে কোটা অনেক বহাল করা হ্যাঁ। হয়েছিল। তারপরে আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে, কিন্তু আপনি প্রথমে আঘাত করলেন মুক্তিযুদ্ধের যত স্কাল্পচার আছে, যেখানে যা পেয়েছেন মুক্তিযুদ্ধের স্মৃতি, বঙ্গবন্ধু। সেটা কি খুব অর্গানাইজ ছিল? ওই সময় তো বাংলাদেশ উত্তপ্ত ছিল, মানুষ না, ওইটার বিচ্ছিন্নভাবে পরেও আন্দোলন করেছে। আপনি করছে। 32 নাম্বার যখন পোড়ানো হয়েছিল, 32 নম্বর যখন ভাঙা হয়েছিল, তখন তো উনি বহাল তবিয়তে ক্ষমতায়, এবং উনার নির্দেশ ছাড়া এটা হয়েছে। আপনি বিশ্বাস করেন বুলডোজার ওনাকে ছাড়া, সরকারের ইঙ্গিত ছাড়া এটা তো আপনি বুলডোজার খুবই যেতে পারে? কঠিন একটা অভিযোগ করছেন যে ওনার নির্দেশ, মানে ব্যাপারটা উনার নির্দেশ মানে সরকারের নির্দেশ, সরকারের সদিচ্ছা ছাড়া, সরকারের খায়েশ ছাড়া কোনো কিছুই হতে পারে না বাংলাদেশে। তারপরে আপনি দেখেন নিজেকে সবচেয়ে নিকৃষ্টটা করে গেছে বিদায়ের আগে, নিজেকে নিজে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিক্লার করে গেছেন। এর থেকে বাটপারি, এর থেকে মানে বেহায়াপনা তো আর হতে পারে আচ্ছা, না। এখানে আমি একটা ইনপুট দেই। না, ঘটনা কি আমি আপনাকে দুই একটা বলি উনাকে কেন আপনি বললেন, আমরা আগের কোশ্চেন করেছিলেন আপনি যে বাটপার কেন বলছেন, আপনি দুই একটা আপনার উদাহরণ দিচ্ছি। বিদেশি বিনিয়োগের ডাকডোল পিটিয়েছে, কিন্তু বিদেশি বিনিয়োগগুলো কোথায়? আপনি দেখেছেন সেই বিখ্যাত প্রেজেন্টেশন যেটা নিয়ে বড় একটা আন্তর্জাতিক সেমিনার। কত কিছু হয়ে গেল। ইউনিভার্সিটিতে বলছে টেকসই শিক্ষা উন্নয়নের কথা বলছেন, আর নিজে একটা ইউনিভার্সিটি দিয়ে নিজেরটা নিয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটিতে একটা বেসরকারি অনুমোদন নিয়েছেন, তারপর গ্রামীণ ওয়ালেট নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের সরকারি যেই শেয়ার ছিল সেটা কমিয়ে দিয়েছেন 25 থেকে এটা 10 বা 5 করে ফেলেছেন এখন। এবং বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে উনি আইনজীবী এবং বিচারপতিদের অপসারণ করেছেন। মানবাধিকারের কথা বলে তার শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড করেছেন, পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যুর মতো গুরুতর ঘটনাটা ঘটেছে। আমি 1 মিনিট টাইম দেন আপনি। আমার এই সুশাসনের আপনার কথা কথা বলে নিয়ে সম্পূর্ণ প্রশ্ন আছে, আমি হয়তো করেন। সুশাসনের কথা বলে তার শাসন আমলে কারাগারে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, আপনি দেখছেন যে কারাগারে মৃত্যু হচ্ছে। কিন্তু কারাগারে এবং কি মানুষের সাধারণ মৃত্যু ঘটনা ঘটে না? না হয়, কিন্তু আপনি অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। বাক স্বাধীনতার কথা বলে যেটা করেছে আমার সাথেই তো করেছে, আর নতুন কি করব, মানুষকে গ্রেপ্তার করছে। এবং আপনি দেখেন যে ইতিহাসে উনি যেটা আমি আগে বললাম যে ইলেকশনের কথা বলছেন, এবং যে ইলেকশনে একটা দলকে বাদ দিয়েছেন, এবং এটা এখনো অভিযোগ আছে এটা যে ফেয়ার ইলেকশন হয়েছে কিনা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আছে। এটাকে বলা হচ্ছে যে ইনক্লুসিভ না, ইনক্লুসিভ বলতে না। পারে না যে একটা বড় দলকে বাদ দিয়েছে। ইনিউস সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেছে, এবং কিন্তু তার আমলে সংবাদপত্রের সবচেয়ে বড় নির্যাতন হয়েছে, চাকরিহারা হচ্ছে, মব সংস্কৃতি সংবাদপত্র হয়েছে, 2টা সংবাদপত্র অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর থেকে নিকৃষ্ট দিন বাংলাদেশের সাংবাদিকতার আর কোনো দিন দেখে নাই। আপনি বৈষম্যহীনতার কথা বলে নিজের আত্মীয় স্বজন, গ্রামীণ ফোন আর আপনার আত্মীয় স্বজন যা যেখানে পরিচিত ছিল তাদেরকে পদায়ন করেছেন, চাকরি দিয়েছেন। আপনি ওয়ালেটের কথা আমি আগে বলেছি। ভেজাল ইউনুস শক্তিদ্বয়ের ভেজাল সংক্রান্ত মামলা করেছিল, যে হাইকোর্টে সেটা নিজের মামলা নিজে বাতিল করে দিয়েছে। আবার 666 কোটি টাকার কর ছিল, সে নিজের কর নিজে মাফ করে দিয়েছে। কতগুলো বলবো বলেন, ব্যক্তি স্বার্থে উনি গ্রামীণ ফোনের এই যে গ্রামীণ ব্যাংকের কর মাফ করেন। তো সবগুলো উনি এমনভাবে একটার পর একটা করেছেন। উনার পজিটিভ দিক যদি আমাকে বলেন। এবং আরেকটা যে জিনিসটা
বিরাট যে ইয়েটা যে এতদিন লাগালো সংস্কারের প্রধান একটা উপাদান কি, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা। রাষ্ট্রপতিকে 14 বার উনি বিদেশ গেছেন, তার রাষ্ট্রপতিকে একদিন দেখা করতে পারেন নাই। উনি রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পড়তে পর্যন্ত দেন নাই। উনি রাষ্ট্রপতিকে কার্যত গৃহবন্দী করে রেখেছিলেন। উনি রাষ্ট্রপতিকে অপমান করেন না এমন কোনো জায়গা নাই। বিদেশি মিশনগুলো থেকে ওনার ছবি তুলে ফেলেছেন। সো যেই লোক নিজেই রাষ্ট্রপতিকে সম্মান দিতে পারে না, রাষ্ট্রপতি তো একটা পদ, এটা কে আছে, চুপ্পু সাহেব আছেন না কে আছেন সেটা তো বিষয় না। বিষয়টা তো হচ্ছে ওইটা একটা পদ, এবং সেই পদের অধীনে আপনি তাকে হালাল চিন্তা করে তার অধীনে আপনি শপথ নিয়েছেন। তো যার অধীনে আপনি শপথ নিলেন, শপথ নেওয়ার পর সে হারাম হয়ে গেল, তাকে আপনি একটার পর একটা অপমান করলেন। আপনি নিজে যে সংস্কারের কথা বলেন, তাহলে সংস্কারটা কোথায়? আপনি নিজেই তো সংস্কারে বিশ্বাস করেন না। আপনি নিজে যে বিশ্বাস করেন না সেগুলো এখন জুলাই সনদ নামে অন্যদেরকে গিলাতে চাচ্ছেন আপনি। কিন্তু ওনার এটাকে তো অনেকে সাফল্য বলে মনে করে যে উনি জুলাই সনদ, গণভোট এবং কিছু সংস্কারের রূপরেখা, প্রস্তাব এবং সেটা গণভোট পর্যন্ত করিয়ে একটা জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। এটাকে অনেকে সাফল্য বলে দেখছেন। অনেকে যদি সাফল্য মনে করে, সেটা সম্মিলিতভাবে যদি রাজনৈতিক দলগুলো মেনে নেয়, যারা মেনে নিয়েছিল সেটা তো ওয়েলকাম করি। কিন্তু আমি বলছি যে উনার দ্বিচারিতাটা দেখেন। উনি নিজেই যেটা বিশ্বাস করেন না, নিজে যেখানে একজনকে সম্মান দিতে পারেন না, সেখানে রাষ্ট্রপতির সম্মান বাড়ানোর জন্য উনি সংস্কার কমিশন করে দিয়ে যান। আচ্ছা, আমি আপনার যে নোটস থেকে আপনি পড়লেন সেখান থেকে আমার কয়েকটা পয়েন্ট, আমি যেহেতু বলছিলাম আপনি টানা বলে যেতে চান। একটা হচ্ছে আপনি বলছিলেন যে ডক্টর আপনি কি আলাপ করতে আনছেন আমাকে, না রিমান্ডে এনেছেন? না, আলাপ না, যেহেতু কথায় কথায় আসতেছে, না, যেহেতু না, আপনি আমি বলছেন। রিমান্ড শেষ করেছি। সেই আচ্ছা, রিমান্ডে কিন্তু আমাকে দুটো চাই খাওয়াইছে। সেটা তো আপনার গল্প রিমান্ডে করে। কিছু জিজ্ঞেস করিনি আপনাকে? এই আনিস ভাই কেমন আছেন, এই যে যারা আপনার সাথে আসামি ওরা কে, ওদেরকে চিনেন কি না? কিন্তু আমরা তো শুনি রিমান্ডে অনেক টর্চার রিমান্ড করা অনেক হয়। টর্চার। আপনাকে তো বললাম যে পুরো প্রক্রিয়াতে যেখানে যেখানে লোকজন আমাকে পেয়েছে, ওরা ইভেন একজনে তার বউকে দেখাচ্ছে, দেখো আনিস ভাই আমার সামনে, মানে মোবাইলে আপনাকে ফোন যে করে। রিমান্ড করতে এসছে, রিমান্ডের অফিসার হ্যাঁ, বউয়ের সাথে ভিডিও কলে কানেক্ট ভিডিও কলে কানেক্ট করে দেখাচ্ছে, দেখো আনিস ভাই আমার সামনে। কারণ ওরা আনন্দিত হয়েছে অনেকে, আনিস ভাইয়ের সাথে দেখা হয়েছে, এই সেই ব্যক্তিটা যার সাথে যুদ্ধের সময়, ইরাক যুদ্ধের সময় যাকে নিয়ে আমরা গর্ব করতাম। এবং উনি এমন কিছু করেন নাই, ওনার নিজে যে অভিযোগগুলো দিয়েছে এগুলো সবাই শুনছে, এগুলো কিছুই না, এটা সন্ত্রাস বিরোধী মামলা হয়ে গেছে। তো ওদের কাছে তো হাস্যকর ব্যাপারটা। সেই আপনার জেলের পুরো জীবন বলেন, রিমান্ডে জীবন বলেন, কেউ আমার সাথে কোনোদিন মানে খারাপ ব্যবহার করেন। আমার একটু আগ্রহ আছে আপনার, কারণ মানে এগুলোর মধ্যে দিয়ে আমার যাওয়ার অভিজ্ঞতা নেই। ডেফিনেটলি ট্রমাটিক ইভেন্ট। ট্রমা। আপনি এটার মধ্যে দিয়ে গেছেন। রিমান্ডে কি কি হয়েছে আমি আরেকটু ডিটেল আপনার কাছে শুনতে চাই, এবং কারাগারের জীবনের আরেকটু ডিটেল শুনতে চাই। কিন্তু দুটো প্রশ্ন প্লিজ করি। একটা হচ্ছে, প্রশ্ন না ঠিক, আমি একটু রেফারেন্স দেবো। একটা হচ্ছে আপনি বলছেন প্রফেসর ইউনূস তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন, নিজেকে, যেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। হুম। একই রকম একটা ঘটনা আমি মনে করতে পারি 1996 সালে শেখ হাসিনা নিজের বাড়ি দিছে। নিজেকে 1 টাকায় বাড়ি বিক্রি করেছেন। আপনি কি এর মধ্যে মিল পান? 100 বার তার মিল পায়, এবং আমি বলেছি সেটা একটা বেহায়াপনা ছিল। আমি অলরেডি বলেছি, এবং এটা বিশ্ব বেহায়াপনা ইউনূসেরটা। শেখ হাসিনা যেটা করেছে সেটা কি উনি দিয়েছেন? নিজেকে 1 টাকায় গণভবন লিখে। হ্যাঁ, ওইটা দিয়েছেন যে জাতির জনকের কন্যা হিসাবে তাদের কোনো বাড়িঘর নাই, তারা এটা পেতে পারে। আমি কিন্তু ওই সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, এবং আমাদের এক রিপোর্টার ছিল মুস্তাক হোসেন নামে। আমি বলছি যে মুস্তাক ভাই, শুধুমাত্র এই কারণেই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে না, কারণ গণভবন আপনি আপনার নামে নিয়ে নিতে পারেন না। তো ও বলছে যে ক্ষমতায় আসবে, যদি না আসে আমার নামে আমাকে এই ডাকো। তো এটা লিখিত আমাদের অফিসে ছিল এবং ডয়ারে ছিল। শেখ হাসিনা যখন হইল না আবার 2001 সালে, তখন আমি এটা বললাম যে এটা বাইরে করেন, আপনাকে আমরা এই নামে ডাকবো এখন। সো আমরা তখন এটা নিন্দা করেছি, যে এটা তো হতে পারে না। তো শেখ হাসিনা একটা বেহায়াপনা করেছে। শুধু এটা কেন, শেখ হাসিনা যে পূর্বাঞ্চলে বাড়ি নিয়েছে সেটারও তো আমি সমালোচনা করেছি, এটা তো একটা বেহায়াপনা। ওনার তো সারা বাংলাদেশে যেখানে ইচ্ছে থাকতে পারেন, উনাকে কেন পূর্বাঞ্চলে প্লট নিতে হবে, ওনার ফ্যামিলি মেম্বারদের কেন নিতে হবে? আচ্ছা, প্লটের কথা, যে প্লটের না একটা শর্ত আছে, নিজের কোথাও জমি থাকলে, বাড়ি থাকলে সেই প্লট পাওয়ার। না, এটা তো অন্যায় হয়েছে ওনার বাড়ি কোথায় আছে আমি জানি না। ওনার তো ওনার স্বামীর বাড়ি আছে, সুধাসদন তো আছেন, ওটা তো স্বামীর বাড়ি আছে ওনার। স্বামীর বাড়ি থাকলেও অনেকে নিজের নামে নিয়েছেন, এমন সাংবাদিকও নিয়েছেন। অনেক নাম বলবো না আমি এখানে। নিজের নামও আছে, নিজের বইয়ের নামও আছে, ঢাকা শহরে আছে বিরাট 10 কাঠা 20 কাঠা। আচ্ছা, আরেকটা আপনার ওখান থেকে আমার একটা কিউরিওসিটি, বিচার বহির্ভূত হত্যার কথা আপনি বলছিলেন যে প্রফেসর ইউনূসের আমলে হয়েছে। মানে আমি ঠিক আইডেন্টিফাই করতে পারছি না, মানে ক্রসফায়ার হয়েছে। ক্রসফায়ার কি অনেক হয়েছে? অনেক হয়নি, অনেক কম হয়েছে।
কম হয়েছে কিন্তু মুক্ত হয় নাই। আচ্ছা, ঠিক আছে, চলেন আপনার রিমান্ডের গল্পটা হয়তো অত ট্রমাটিক না, একটু আলাপ করতে পারি। না, আমার রিমান্ডের ট্রমা হচ্ছে যে ওই জায়গা, আপনাকে আমি এই রুমে, আপনারা ওই রুমে আমার আরেকটু যদি গ্রাফিক বর্ণনাটা দেন, যে মানে আমাকে আপনাকে নিয়ে গেল। 5 দিন প্রথম রিমান্ড নেওয়া আমাকে হয়েছে। আমাকে 14 তারিখ 8টার দিকে নিয়ে গেল। তারপর একদিন কথাটা আপনাকে বল গ্রেপ্তার দেখানো বা কিছু হয় বলি, না? হ্যাঁ, সেই 24 ঘন্টা আমাকে বসায় রাখলো। মনে করেন পুরোটাই বসানো। কোথায় এটা? ইয়েতে ডিবি ডিবি অফিসে? অফিসে। এবং আমাকে রাত 1টা বাজে এসে বলল যে আপনার নামে আমরা এখন মামলা দিয়েছি, মামলা ছিল না, বসেন আপনার মামলা আসতেছে। তো ওই উত্তরা থানাকে বলিয়ে একটা মামলা সাজিয়ে ওটা পাঠানো হলো। তখন এটা আমাকে শোনানো হলো, জানিস ভাই এখন আপনি ফরমালি অ্যারেস্ট। রাত 1টা বাজে আমাকে নিয়ে গেল একটা রুমে, যে এটার এটার 3 ভাগের 1 ভাগ হবে না, একটা ছোট, আরও ছোট একটা রুম, জাস্ট একজন থাকতে, 2জন থাকতে পারে এরকম একটা রুম। খেতে টেতে দিয়েছিল? না, খাওয়ার দিয়েছে, উনি খাওয়ার ব্যবস্থা করেছে। এবং ওই রুমে একটা কম্বল দিয়েছে, একটা বালিশ দিয়েছে, হাজার হাজার মশা এবং ডিবি বাথরুম। অফিসে? ডিবে বসে এরা, আমি জানি না এরা এগুলো কেন করে যাচ্ছে, এগুলো কেন উন্নয়ন হয় নাই। এবং ওই রুমে ওই মশা তো নিশ্চয়ই শুধু আসামিদের কামড়ায় না, পুলিশকেও নিশ্চয়ই কামড়ায়। পুলিশেরও খুব ইয়ে হয়ে গেছে এটার জন্য, যে আমার ওরাও নির্যাতিত। ওই ইয়েরে সারা রাত কয়েল জ্বালাচ্ছে এবং ওখানে কথা বলছে। মনে করেন আমরা এই যে এইটা এই জায়গাটাতে আমরা কথা বলছি, এটা হচ্ছে পুলিশের রুম, আর এই চারপাশে হচ্ছে এই যাদেরকে ধরে আনছে তাদেরকে মানে ডিবির একটা হোল্ডিং সেল আছে হোল্ডিং ভিতরে। সেল। এইখানে সারাক্ষণ পুলিশ আসতেছে, অমুকের ধরতেছে, তমুকের পিটানোর জন্য নিচ্ছে। এগুলো হচ্ছে এই জায়গায়। আর আপনাকে এইভাবে রাখছে, আমাকে এরকম একটা রুমে রেখেছিল। সেখানে সারা রাত আমি এক বিন্দু ঘুমাতে পারিনি। আমি ওদেরকে জেগে তুললাম, ভাই তোরা আমার সাথে একটু কথা বল। আমি দেখেছি যে কথা না বললে মানুষের কী রকম পরিস্থিতি হয়, এবং আপনি ঘুমাতেও পাচ্ছেন না, আপনি একটা উদ্বিগ্নতার মধ্যে আছেন। আপনাকে কেন আপনি এমন কোনো অপরাধ করেন নাই যে আপনাকে ধরে নিয়ে আসবে, সেটা মেন্টালি আপনাকে টর্চার দিচ্ছিল। তারপরের দিন সন্ধ্যার দিকে গিয়ে আমাকে আদালতে তুললো। আদালতকে মানে ফর্মালি আমাকে অ্যারেস্ট দেখালো এবং সেখানে 7 দিনের রিমান্ড চাইলো, 5 দিন দিল। এই 5 দিন সহ আমাকে প্রডিউস করা সহ 6 দিন হয়ে গেল, মোট 7 দিন এই চক্করে ছিলাম। তারপরে আমাকে আরেকটা রুমে নিল, সেখানে আমি শওকত মাহমুদকে পেলাম, সাংবাদিক। এই প্রসঙ্গে আমি বলে যে শওকত ভাইয়ের মেয়ের সাথে আমার কথা হয়েছে। মানে শওকত ভাইকে ওই সময় আটক করা হয়েছে? শওকত ভাইকে তার অনেক আগে আটক করা হয়েছিল, তাকে বারবার রিমান্ডে আনছিল। ওই রিমান্ডকালীন একটা মানে আদালত জেলখানা থেকে তাকে এনে রিমান্ড দিচ্ছিল, ওই সময় তার সাথে দেখা হয়েছে। একই রুমে রাখা? রিমান্ড কি একই রুমে হতো না? মানে না, রিমান্ড আলাদা আলাদা, যারটা আলাদা রুমে নেওয়া হতো? ওই শওকত ভাইয়ের সাথে আমি 2 দিন থাকতে পেরেছি, কারণ ওনার রিমান্ড আর 5 দিন না কয়দিন শেষ হয়ে যাচ্ছিল তখন, উনি আমার আগেই ওইখানে। তো শওকত ভাইয়ের কাছ থেকে আমি জেলখানার শুনলাম, কি পরিস্থিতি, কেমন থাকতে হবে, কী রকম। উনি আমাকে মনোবল দিচ্ছিলেন, আনিস এগুলো হবে জীবনে, এটা নিয়ে আপনি করবেন না, এবং কীভাবে সারভাইভ করতে হবে সেই ইয়েগুলো আমাকে শিখালেন। বলে যে আপনি ইরাক যুদ্ধ কভার করেছেন, যুদ্ধের মধ্যে এরকম সারভাইভ করে এসেছেন, এটা পারবেন আপনি, আপনার জন্য এটা কঠিন হবে না, আপনি একটু ধৈর্য ধরেন। শওকত ভাইয়ের কথা বলছি, যে শওকত ভাইকে দেখেন অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে। আমি আজকে শুনলাম উনার একটা মামলা ছিল, সেটাতে উনি জামিন হয়ে গেছে, উনাকে আরেকটা মামলা, অজ্ঞাতনামা আরেকটা মামলাতে জড়িয়ে দিয়েছে। শওকত মাহমুদ খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এবং হ্যাঁ, উনি বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে হ্যাঁ, পরিচিত। হ্যাঁ। এখনো উনি মুক্তি পাচ্ছেন না। এটাই আমার প্রশ্ন, যে শওকত ভাই যদি কোনো ভুল করে থাকে, তাহলে তো তার দীর্ঘদিনের রাজনীতিক সংশ্লিষ্টতা, আমি যদিও সাংবাদিক হিসাবে উনি যে জাতীয়তাবাদী রাজনীতি করেন সেটার বিরোধী, এবং কারণ সাংবাদিক রাজনীতিবিদ দুটো আলাদা থাকতে হবে, তারপরও মানুষ হিসাবে আমি বলবো যে শওকত ভাইয়ের মতো একজন মানুষকে এইভাবে এত নির্যাতন, ওনার এখন উনি ইয়েতে আছেন, কেরানীগঞ্জে হসপিটালে আছেন, ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ, এবং সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ওনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে। আরেকজন সাংবাদিক আজহার, আমি দেখলাম তার পেট একটা এত বড় হয়ে গেছে, লিভার জন্ডিস হয়ে, এবং স্বাস্থ্য এরকম খারাপ হয়েছে, ওনাকেও রিমান্ডে আনা হয়েছিল? তাকেও বারবার রিমান্ডে আনা হয়েছিল, তাকেও নেওয়া হয়েছিল। আমি বললাম যে তোমার কী অপরাধ? তার সাথে আমার দেখা হয়েছিল কেরানীগঞ্জে না, কাশিমপুরে। আমি বললাম যে তোমার কী অপরাধ? বললো যে আনিস ভাই আমার সাথে এই শাহাবুদ্দিন সাহেবের মানে রাষ্ট্রপতির 2 বার না 3 বার দেখা হয়েছে, এটা আমার অপরাধ হয়েছে। আমি জানি না তাদেরকে কী অপরাধে রেখেছে। এইভাবে সাংবাদিকদেরকে যদি মানে দিনের পর দিন আপনি অপরাধের জন্য মামলা করেন, কিন্তু দিনের পর দিন আপনি তো জেলে রাখতে পারেন না। একই ঘটনা আপনি তুলবেন যে বাবু ভাই কিংবা শ্যামল কিংবা
রূপা ইয়ের সাথেও হচ্ছে, আপনার আরেকজন শাকিল সহকর্মী ভাই। শাকিলের সাথেও হচ্ছে, তাদেরকে আপনি জেনুইন মামলা দেন এবং তাদের তাদের যে জামিনের অধিকার সেটাকে আপনি খর্ব করেন না। এবং আমি এই কথাই বলতে চাচ্ছি যে আমাদের এই যে যে রাজনৈতিক বন্দীগুলো বা যেগুলো আছে এদেরকে একের পর এক মামলা দিচ্ছে। আজকে আমার রুমমেট যে ছিল সায়েন্স ল্যাবরেটরিতে কাজ করতো, একটা বিজ্ঞানী, তার ভাই আমাকে আজকে জানালো যে তা এই পর্যন্ত ৭টা মামলাতে তারা ৫টা মামলা জেনুইন ছিল। জেনুইন মানে আপনাকে এটা কি বলে, নাম দিয়ে আপনার মামলা করা হয়েছিল যে ৫টা মামলা করেছে ঢাকা শহরের ৫ কেন্দ্রে নাকি সে সন্ত্রাস করেছে এবং তার ৫টা ভিন্ন ভিন্ন জায়গায়। ভিন্ন ভিন্ন জায়গায় তার একটা পরিচয় দিয়েছে ছাত্রলীগের সহসভাপতি কেন্দ্রীয়, জিন্দিগিতে সেটা ছিলই না। এবং এইটাই হচ্ছে সবচেয়ে ভালো পুরো বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার আমলে জামিনের অধিকার, আপনি একটা ভালো শব্দ বলেছেন, জামিনের অধিকার নিয়ে অনেক কথা হয়েছে এবং বহু মানুষকে জামিন থেকে পাওয়ার অধিকার থেকে বিরত রাখা হয়েছে। আমরা এমনও শুনেছি, আমি নিশ্চিত না, তবে এমনও শুনেছি সরকার থেকে নির্দেশ দেওয়া হতো জাস্টিসদের কোনো জামিন দেওয়া যাবে না। কেন আপনি শুনেন না কেন? এটা তো আসিফ 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 নজরুল না, এটা এটা তো নানাভাবে প্রকাশ্যে আলোচনা। বলেছে, সেটা তো প্রকাশ্যে বলেছে। এটা তো প্রেস কনফারেন্স বা তার ইয়েতে কোটেশন আছে, আপনি চার্জ করেন না সে কতবার বলেছে যে তিরস্কার করেছে ইয়েদেরকে, এই বিচারপতিদেরকে। পৃথিবীর কোনো সভ্য সমাজে এটা আছে? আপনি তো সভ্য সমাজে ঘুরে এসছেন। আইনমন্ত্রী বলতে পারে জামিন কেন দিচ্ছে? জামিন তো একটা অধিকার, আপনি মামলা করেন, মামলা আপনার অধিকার আছে, কিন্তু আমাকে জামিন দিবেন না কেন? ৬ মাসের উপর তো আপনি কাউকে এইভাবে রাখতে পারেন না। আপনি এইরকম মানুষের সঙ্গে নিশ্চয়ই দেখা হয়েছে, আপনি যখন শত কারাগারে শত ছিলেন। তাদের আপনি কি অবস্থা? একই ঘটনা। আমি তো আমার রুমমেটের কথা বলছিলাম, সে আজকে ১.৫ বছরের মতো জেল খাটছে এবং তার সর্বশেষ তার ছোট ভাই আজকে আমাকে জানালো যে তাকে আজকে তোলা হবে, আজকে বা কালকে তোলা হবে সোনারেশ দেখানোর জন্য আরেকটা অজ্ঞাতনামা মামলায়। মানে ৫টা সে ফেস করেছে আর ২টা অজ্ঞাতনামা মামলা দিয়েছে, সেখানেও জামিন পেয়েছে, এখন সর্বশেষ আরেকটা দিয়েছে। তার মানে এই চক্রটা চলতেই থাকবে। এটা সিএমএম কোর্ট থেকে বা কারা দেয় আমি জানি না। এগুলো একটার পর একটা দিয়ে থাকে। আরেকটা হচ্ছে যে জামিন পেলেও আপনি মুক্ত না। এটা জেল গেট আপনাকে কন্ট্যাক্ট করতে হচ্ছে। এটা হচ্ছে আপনার স্ট্যাটাস অনুযায়ী। আপনি যদি ফকির হন ২০,০০০ টাকা দিয়ে আসবেন। আপনি যদি আরেকটু বড় হন তাহলে ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, আপনার কত লাগছে? ১০ লক্ষ টাকা। আমারটা পারে নাই তো। আমারটা যেহেতু আমি তো রাষ্ট্রীয় আশীর্বাদই ছিল। আমারটা তো আমি বলেছি এর মধ্যে অনেক জায়গায় যে এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের তথ্যমন্ত্রী স্বয়ং এটাতে মানে হস্তক্ষেপ করেছে যে আমার জামিন যাতে দেওয়া হয়। তো আমাকে যারা যখন চেয়েছে তখন তো ওরা তো আর আমাকে আটকাতে পারে নাই। তারপরেও আমাকে ৪ দিন ধরে বসিয়ে রেখেছিল যে আর কোনো মামলা দেওয়া যায় কিনা। মানে আপনি জামিন পাওয়ার পরও ৪ দিন বন্দী ছিলেন। ৪ দিন বন্দি ছিলাম। এরকম অন্যদের সাথে হয়? প্রত্যেকের সাথে হচ্ছে, অন্যদের সাথে না, প্রত্যেকের সঙ্গে হচ্ছে এবং ২০ থেকে ২০ লাখ কন্ট্যাক্ট হচ্ছে গেট। মানে জামিন পাওয়ার পরও মুক্তি পেতে তাকে হ্যাঁ, পয়সা খরচ করতে আর হয়। যদি পয়সা খরচ না করে তখন এরকম একটা পেন্ডিং মামলা দিয়ে দিচ্ছে যে অজ্ঞাতনামা একটা মামলা আপনার চলে আসলো। এটাকে বলে পিডাব্লিউডি, প্রোডাকশন ওয়ারেন্ট। আপনাকে খামাখা যে কেউ দিতে পারে এবং জেল কর্তৃপক্ষ এবং পুলিশ দুই তরফ যদি আপনার সাথে ইয়ে না হয়। আমার পাশের রুমে আরেকজন ১০ লক্ষ টাকা দিয়ে মুক্তি পেয়েছে এবং জামিন পাওয়ার পরেও? জামিন পাওয়ার পরে এটা কন্ট্যাক্ট ছিল যে আমাকে আর পাল্টা আমি মামলা এরকম দিব না। শুনিনি আগে কখনো কারো কাছে। এটাই তো চলছে। আমি তো বলছি যে আইনের জুলুম চলছে। আসিফ নজরুল যে চালু করে দিয়ে গেছে বাংলাদেশে। এটা কি আসিফ নজরুল্লাহ চালু করেছে নাকি এটা আগে থেকেই ছিল? না, এটা আসিফ নজরুলের সময় থেকে আছে। কারণ একটার পর একটা পেন্ডিং মামলা দেওয়ার এই কালচার বিএনপির সঙ্গে হয়েছে, কিন্তু এখন এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এটা হচ্ছে পার্থক্য। এবং বিএনপির আমলে যে নির্যাতন হয় না, বিএনপির আওয়ামী লীগ যে বিএনপিদেরকে নির্যাতন করে নাই তা তো না, তাদেরকেও করেছে। কিন্তু এখন যে এটা হচ্ছে সেটা একবার সীমাহীন। এখন আপনার জামিনের অধিকার নিয়ে গেছে। আগে তো আপনার বিরুদ্ধে ১০০টা মামলা হয়েছে কিন্তু আপনি জামিন পেয়েছেন ৬ মাস পরে, ৯ মাস পরে, ৩ মাস পরে পেয়েছে। মির্জা ফখরুল ইসলাম মনে করেন ইয়েতে ছিল, জেলে ছিল। আমার মনে হয় বিএনপির নেতাদের মধ্যে উনি সবচেয়ে বেশি সংখ্যকবার কারাগারে মারা গেছেন। যেতে কিন্তু হয়েছে। দেখেন আপনি কখনো ৩ মাস কিংবা ৬ মাসের উপর ওনার জেল ছিল না। কিন্তু এখন ১৮ মাস পর্যন্ত। ওই যে তৌফিক আলাহি মনে করেন আমার সাথে আর ইয়েতে কাশিমপুরে ছিলেন, আপনার জ্বালানি উপদেষ্টা। কিন্তু এনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো তো গুরুতর, যে হত্যাকাণ্ড বা এরকম। কি গুরুত্বপূর্ণ? তৌফিক আলাহি মানে সরকারের যারা সিনিয়র নেতা ছিলেন তাদের সবার বিরুদ্ধেই তো এই যে উস্কানি বা নানাভাবে যুক্ত এটার কথা আমি আপনাকে বলছি। এটার কথা আমি বলছি। মনে করেন আপনি সালমান এফ রহমান কিংবা আনিসুল হক, তারা যে ধোয়া তুলসী পাতা, এটা আমরা তো কেউ বলতে পারবো না। তারা তো তাদের অ্যাট্রোসিটিতে তো তাদের হাত ছিল। হ্যাঁ, এই সব কিন্তু ঘটনাতে তাকে তাদের রোল ডেফিনেটলি ছিল। ছিল, অবশ্যই ছিল। তারা পলিসি মেকিং এ ছিলেন। কিন্তু তাকে আপনি মামলা দিয়েছেন কি
এই যে মোহাম্মদ নিউ মার্কেটে কোনো এক হকার হত্যা মামলা। তো এগুলো তো হতে এগুলা পারে কি না। আইনের দুর্বলতার কারণে নাকি এগুলো হচ্ছে আইনের মানে তাকে দুর্বলতা। যে এত বড় অ্যাট্রোসিটির পলিসি মেকিং এর সঙ্গে যারা জড়িত ছিল এই সব জায়গায় তাদের এই এইসব জায়গায় তো অভিযোগ আনা বলতেছি, যায় না এই তাদের সাথে, এই এগুলো তো জায়গায় আরো বড়। এই জায়গায় তাদের দুর্বলতা। তারা এটা না করে এটাই আমি আবার অনেকের জায়গায় বলেছি, এটাই যে জুলাই শহীদ যারা হলো তাদের সঙ্গে প্রতারণা এটা। কারণ আপনি এমন একটা, আমি শহীদ হয়েছি, আমি কারো না কারো মায়ের সন্তান, আমাকে তো হত্যা করা হয়েছে, কিন্তু আমার হত্যাকাণ্ডে আপনি ইয়ে করছেন কাকে, আসামি করছেন কাকে? এমন একটা লোক যার সাথে কোনো সম্পর্ক নাই। ৬০০ থেকে ৭০০ লোক আপনি এক মামলায় ঢুকিয়ে দিচ্ছেন এবং ৬,০০০ও আছে। তো এইরকম যদি হয়ে থাকে তাহলে ওই মামলার কিভাবে চার্জশিট হবে, ওই মামলার তদন্ত কিভাবে হবে? এগুলো তো দিনের পর দিন থাকবে। এই যে আইনের জুলুম, এই আইনের জুলুমটা যাতে এই সরকার অবসান ঘটায় সেটাই আমি বারবার বলছি, যে আপনি নিরপরাধ লোকদেরকে রাখবেন না, আপনি ক্রিমিনালদেরকে, অরিজিনাল ক্রিমিনালদেরকে মামলা দেন এবং 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 আপনার যে জামিনের যে অধিকার সেটা ফিরিয়ে দেন। তাহলে দেখবেন এটা কোনো বিষয় না, এটা আইন তার মতোই চলবে। কিন্তু সেটা না করে আমরা যেটা করছি, দিনের পর দিন জেলখানায় আমি রেখে দিচ্ছি এবং ভুয়া মামলা দিচ্ছি, তাতে করে তাদেরকেও নির্যাতন করছি এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে, শহীদদের সঙ্গে আমি কিন্তু তাদেরকেও জাস্টিস দিচ্ছে না। ওই তাদের মা বাবাও কিন্তু শান্তি পাবে না। আনিস ভাই, আমার এমনি একটা আগ্রহ আছে বাংলাদেশের কারাগার নিয়ে, কারাগারের ভেতরের জগৎটা নিয়ে। আপনি যদিও সেখানে বলছেন যে আপনি ডিভিশনে ছিলেন, বিশেষ সুবিধাপ্রাপ্ত ছিলেন, এক বা আপনাকে সবাই না, বিশেষ সুবিধাপ্রাপ্ত হলো আপনি। আপনি যখন যাবেন তখন আপনি মেন্টাল টর্চারে মরে যাবেন। আপনি একটা জায়গাতে ১৫ জন লোক আছেন, একই জিনিস, একই জায়গা, একই গুণ, এই ঘরের মধ্যে, এর বাইরে যেতে পারবেন না। এটাকে তো আপনি থাকতে পারেন না। ২ মাস ধরে এভাবে থাকা, এটা তো আপনার, মানুষের যে জীবন পার হয়ে যাচ্ছে, যুগের পর যুগ থাকতেছে, কিভাবে থাকে? তারা তারা ওই যে অপরাধী হয়েছিল যুগের পর যুগ, তো এভাবে জেলের মধ্যে তো থাকা মানে কি? মেন্টাল টর্চারে আছেন তো আপনি। তারা তো, আপনি 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 যদি কয়েদি এবং আপনি হাজতি, আপনি যদি কয়েদি হন, আপনার যদি বিচার হয়ে যায়, আপনার তো ১৪ বছরের জেল হচ্ছে বা ৩০ বছরের জেল হচ্ছে, তখন তো আরেকটা বিষয়। আপনি তো একটা সাজা পেয়েছেন, এরা তো সাজা পায় নাই। বিনা বিচারে আটকে। বিনা বিচারে বিনা বিচারে আপনি একটা লোককে ১৮ মাস ১৯ মাস কী করে রাখেন? তার তো অধিকার খর্ব হচ্ছে এই জায়গায়। আমি ওই জায়গার কথা বলছি। যারা ইভেন সাজাপ্রাপ্ত হয়েছে তাদের ব্যাপারে আপনি সিম্পাথাইজ হওয়া উচিত। কারণ হচ্ছে ৩০ বছর কী করে একটা মানে একটা সাজা হতে পারে বলেন? ওর আর বের হয়ে আসার কি আছে? তো এই যে ৩০ বছর পর্যন্ত, এটা ১৪ বছর ছিল। আমি জানি না এটা শেখ হাসিনার আমলে বেড়েছে না খালেদা জিয়ার আমলে বেড়েছে, এই যাবজ্জীবন ছাড়াটা। ৩০ বছর যাবজ্জীবন টু মাচ। আমার মনে হয় যে না, মানুষের একটা জীবনই শেষ করে দিল। আপনি চিন্তা করে দেখেন যে আবরার হত্যার যে সমস্ত ছেলেরা জড়িত ছিল, বিশ্বজিৎ হত্যায় যে সমস্ত ছেলেরা জড়িত ছিল, ওরা ওদের সমবয়সী, কিন্তু ৩০টা বছর ওদের ওইখানে চলে যাচ্ছে। এই বিচার নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না, এই বিচার নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু আমি সাজাটা নিয়ে কথা বলছি, সাজার পরিমাণটা নিয়ে। এই যে তাহলে ওর সাথে আর একটা ২২টা ২০টা জীবন একসাথেই শেষ হয়ে যাচ্ছে। মানে যেটা বলা হয় যে জেলখানা হচ্ছে কারেকশনাল সেন্টার, ওখানে কারেকশন হবে, মানে কারেকশন কতটা হওয়ার সুযোগ আছে ভেতরে? ৩০ বছর ধরে কারেকশন হয়? কারেকশন তো ১ বছরে হয়ে যেতে পারে। কারেকশন তো ৫ বছর হয়ে যেতে, ৭ বছরও হতে পারে, ১৪ বছর যেটা ছিল সেটা তো এনাফ। কারেকশনের সুযোগ আছে, কিন্তু এখন কারেকশন নাই। এগুলো হচ্ছে জুলুম হচ্ছে। ওখান থেকে এমন সব নিয়ে আসবে, মানে এমন সব দুঃখ কষ্ট নিয়ে আসবে, ওরা সমাজে ঠিক সারভাইভ করতে পারবে না। হয় তারা এখানে আরেকটা বিস্ফোরক হিসাবে থাকবে, অথবা তারা সারভাইভ করতে পারবে না, দুইটার একটা হবে। তার মানে আপনি কি মনে করেন যে বাংলাদেশের কারা ব্যবস্থা এবং পেনাল কোডের যে সাজার ব্যবস্থা, এগুলো ব্যাপকভাবে সংস্কার করা ব্যাপক সংস্কারের দরকার আছে। আমি তো জেলখানা থাকতেই চিন্তা করছিলাম যে প্রিজনার্স রাইট নিয়ে আমি কিছু করব, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যদি থাকে তাদের সঙ্গে করব। ও প্রিজনার্সদের রাইট আপনি ভীষণভাবে খর্ব হচ্ছে। আপনি আমাকে এক জায়গায় বন্দি করেছেন, বন্দিশালার মধ্যেও আমি কথা বলতে পারছি না, বন্দিশালার মধ্যেও আমার এই ঘরের মধ্যেই বন্দি থাকতে হবে, এই বাউন্ডারির বাইরে আমি যেতে পারবো না। এটা তো হতে পারে না। বন্দীদেরও তো বন্দিশালার মধ্যে আমার ঘোরার তো অধিকারটুকু তো দেবেন, সেটাও দিচ্ছেন না। সব বন্দী সেই অধিকার পাচ্ছেন না। এবং আপনি খাওয়া দাওয়া দিচ্ছেন, ২ বেলা ৩ বেলা খাবার দিচ্ছেন, যেগুলো খাওয়ার যোগ্য না। আপনি খাওয়া দিচ্ছেন, যে বরাদ্দ করছেন সে বরাদ্দ ঠিকমতো ব্যবস্থাপনা হচ্ছে কিনা সেটাও দেখার লোক কতজন আছে আমি জানি না। সো আমি মনে করি যে কারা সংস্কারটা খুবই জরুরি। সরকার যারা আসে তারা শুধুমাত্র যখন বিরোধী দলে থাকে তখন এগুলো নিয়ে কথা বলে, কিন্তু যখন তারা সরকারে চলে যায় তখন আর এগুলোর কথা মনে থাকে না। এবং এবং আম আম আমি 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 আমার মনে হয় যেন
এই যে সরকার বিরোধী সরকার এটা উপলব্ধি করা এই জন্যই দরকার। তারা তো 17 বছর ধরে তারা তো নির্যাতিত হয়েছে, তারা তো দেখে এসেছে। শেখ হাসিনা তো ভাবেন নাই যে তার দলের এমপিরা এভাবে এই জেলে থাকতে হবে। এবং আমি আরেকটা জিনিস শুনেছি, আমি কতটা সত্যতা সেটা জানি না, আগে এমপিরা ডিরেক্ট ইয়েতে পেত, ডিভিশন পেত, এখন কিন্তু পায় না। এখন এটা 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 সম্ভবত শেখ হাসিনার আমল থেকে এটা লোপ হয়ে গেছে। এখন ডিভিশন পেতে হলে আপনাকে সেই আমার যেটা হয়েছিল, আমাকে যে ডিভিশন দিয়েছিল ডিসির আদালত প্রত্যয়ন দিল, লাগবে ডিসি প্রত্যয়ন লাগবে। ডিসি এখানে 1 মাস 6 মাস কাটাচ্ছে এবং অনেক জায়গায় এখানে অর্থ লেনদেন হচ্ছে ডিভিশনের জন্য। ডিভিশনের জন্য। আনিস ভাই, মানে আপনার সঙ্গে একটু আলাপ হচ্ছিল। নতুন একটা সরকার বাংলাদেশে এসছে, হুম। একটি নির্বাচিত সরকার। মানে এই সরকারটা মানে 1 মাস হয়েছে, এখনও তাদের বিচার করার মতন বিরাট কোনো সময় আসেনি। কিন্তু পৃথিবীতে এই মুহূর্তে একটা যুদ্ধ চলছে তেলের দাম নিয়ে, যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আপনি জানবেন। এখন শুনছি যে বাংলাদেশে নাকি পেট্রোল পাম্প মালিকরা হুমকি দিচ্ছে যে তারা হয়তো বন্ধ করে দেবে, কালোবাজারে তেল চলে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো বলেছেন যে একটা জায়গায় দেখছিলাম তিনি বলেছেন যে সব কিছুর দাম বেড়ে যাবে যুদ্ধের কারণে, এবং এর জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন। এবং দেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুব ভালো নেই অনেকেই মনে করেন। অনেক ব্যবসায়ী বলেন যে গত 18 মাসে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের খুব বেশি হয়নি। মানে এই সরকারের জন্য কতটা পেরে উঠবে এত কিছু ব্যালেন্স করে টিকে থাকতে? অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। এবং যদি আহ, জামায়াত যদি রাজপথে চলে যায়, আবার আওয়ামী লীগ তো আছেই, অজ্ঞাতভাবে ওলো আছে, এই দুই শক্তি যদি একসঙ্গে সরকারের বিরুদ্ধে আবার নেমে যায় জনতুষ্টির জন্য নানা ইস্যু নিয়ে, তখন আরও কঠিন হয়ে যাবে। সরকারকে খুবই ধীর পদক্ষেপ নিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে এগোতে হবে। এবং এটা সে ইনহেরিট করেছে, ইনুস তাদেরকে দিয়ে গেছে। ইনুসের দুঃশাসনের এই এই অধ্যায়গুলো এবং অসফলতাগুলো ওভারকাম করা তার খুব কঠিন। শেখ হাসিনার অনেক সমালোচনা আমরা করেছি কর্তৃত্ববাদী শাসন নিয়ে, কিন্তু এরকম ক্রাইসিস, রাস্তায় নেমে যাওয়া, এই ক্রাইসিসগুলো ম্যানেজমেন্টের সে দক্ষতা তাদের কিছুটা হলেও ছিল। ইউনূস সেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য এই সরকারকে মানে অনেক এফোর্টস দিতে হবে কিছু এখানে। কাটিয়ে ওঠার লক্ষণ কি দেখা যাচ্ছে এখন? তো না, এখন আমি পর্যন্ত রাস্তাঘাটে আন্দোলন গত 1 মাসে এখন পর্যন্ত এরকম দেখিনি আমরা, বা বিরোধী দলরাও অত মুখে মুখে যতটা বলেছে অত কাজে অতটা বিরোধিতা করতে দেখিনি বা রাস্তাঘাটে নামতে। শোনেন, অবশ্যই মানুষ যখন মানে দেয়ালে পিঠ থেকে তখন রাস্তায় নামে। দেয়ালে পিঠ এখনও থেকে নাই, তাই এখনও নামে নাই। কিন্তু কথা হচ্ছে, সরকার যদি ভালো কিছু করে, মানুষ তো চায় না যে সারাক্ষণ রাস্তায় নামবে। মানুষ কেন রাস্তায় নামবে? সরকার যদি জনদরদি হয়, মানুষের বিষয়গুলো যদি উপলব্ধি করে এবং তারা যেভাবে এগোতে চায়, এখনও পর্যন্ত তাদের যে স্টেপসগুলো আছে সেগুলো তো সবই পজিটিভ। তো আমি মনে করি যে, এবং তারেক রহমান পার্সোনালি দেখছি যে উনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি সব দিকে রাষ্ট্র চালনার ক্ষেত্রে এবং সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়গুলো যদি এক হয়, তার সহযোগীরা যদি সেটা ফলো করেন যে ক্ষমতায় বসে গেছি তাই সব কিছু শেষ, মানে সব কিছু আমাদের হয়ে গেছে, এখন আর 5 বছর পার করে দেব, এই মেন্টালিটি যদি না থাকে, আর মানুষের দ্বারে দ্বারে যদি তারা যান, সমস্যাগুলো যদি বুঝেন, আমার মনে হয় না যে কঠিন হবে যে এই সময় পার করা। আচ্ছা, জনদরদি শব্দটার উপর আমি একটু এমফাসাইজ করি। মানে এতটুকু সম্পদের একটা দেশ, এত মানুষ, মানে কতটা জনদরদি থাকা সম্ভব, বাস্তবসম্মত কতটা? বাস্তবসম্মত না তো। আমাদের জনসংখ্যা এত বেশি যে আমাদের এই স্কিল যদি না বাড়ায়, আমরা এদেরকে যদি বিদেশে না পাঠাতে পারি, আমাদের তো নিজেদেরই মাথা গোঁজার ঠাঁই হবে না। এবং আমরা এই গত 18 মাসে সেটাকে ধ্বংস করেছি। আমাদের বিদেশে আমাদের যে ইমেজ ছিল সেটা কমপ্লিট ডিস্ট্রয় হয়ে গেছে। আর আমাদের চাকরি দেব, আমরা এই করব, 3-0 প্রবক্তা যা করে গেছেন, চাকরি বাকরি তো কিছুই হয় নাই। নিজের আখের গোছানো ছাড়া তো উনি কিছুই করেন নাই, চাকরি সৃষ্টি করেন নাই, ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট যদি না থাকে, মনে করেন আপনার যদি 2 পয়সা কেউ যদি ইনভেস্ট না করে, তাহলে কোথা থেকে আপনার চাকরি হবে? ইউনূসের আমলে ইনভেস্টমেন্ট কোথায়? শূন্য কোটা। এবং ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ হয়েছে। এগুলোকে সহজ করতে হবে এবং আইনি ফেজগুলো করতে হবে। দুদক দিয়ে মানুষকে যে নির্যাতন করা হয়, সবাই জানে দুদক একটা সরকারের টুলস হিসেবে কাজ করে। এবং আপনার নামে তো মামলা আছে একটা, আমার বিরুদ্ধে কি মামলা দুর্নীতি আছে। করেছেন? ওই যে আমার ট্যাক্স ফাইল দিতে দেরি হয়েছে, এটা কত টাকার ট্যাক্স সেটা?
ওটা আমার ৩ কোটি টাকা ইয়েতে আছে, সেটা এই ১৮ আমাকে ২৪ তারিখে আচ্ছা, রিটার্ন সাবমিট করেননি রিটার্ন যথাসময়ে। সাবমিট করি না ওইটা। এবং এটা সেটা কি এটা দুর্নীতির পর্যায়ে পড়ে? এটা নাকি জমি সেটা বিক্রির ইনকাম টাকা। ট্যাক্সের মামলা হবে না? এটাই তো। এটা জমি বিক্রির টাকা। মানে আমি ওইটাই বলছিলাম, টুলস হিসাবে কাজ করানো। যে এটা আপনাকে লাগিয়ে দেবে তাই। কেন? এই দুদক কি এখন এখন শফিকের ইয়ে চেক করবে, ইউনূসেরটা চেক করবে, আদার্সে চেক করবে, আপনারটা করবে? তো বলতে হবে কেন? সরকার বলে দিয়ে তাই করে। তো আপনাকে পেছনে লাগাবে, এবং এই মামলাটা তো আমার আগেও হতে পারত যে আনিস আলমগীর বিরাট দুর্নীতিবাজ। এটা আমাকে জেলে দেওয়ার পর কেন হলো? তার মানে হচ্ছে যে সরকার একটা প্রতিষ্ঠানকে তার স্বার্থে কখনো কখনো ব্যবহার করে। এটা আমাকে তো বাদ দেন, বাংলাদেশের সমস্ত বড় বড় ব্যবসায়ীদের পেছনে লাগিয়ে রেখেছে এইভাবে। তো রাষ্ট্র যদি এইভাবে প্রত্যেকের পেছনে লেগে থাকে, তো এই রাষ্ট্রের প্রতি তো যারা ইনভেস্ট করবে, যারা অর্থ বিনিয়োগ করবে, যারা চাকরি দেবে, তারা তো অস্থিতিশীল হয়ে যাবে। এই অস্থিতিশীলতা দূর করতে হবে। এবং একটা ভালো পদক্ষেপ নিয়েছে, দুদকের চেয়ারম্যান থেকে আরও কিছু লোককে সরিয়েছে। আমি মনে করি যে এটা সে ভালো কেন? ভালো এই জন্যই যে তারা কোনো কাজ করছিল না, তো তাদের মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের দায়িত্ব হয়ে গেছে। নতুন যারা আসবে তারা হ্যারাস করবে না, এই নিশ্চয়তা কই পেলেন? এবং আমি শেখ হাসিনার সময় যে দুদক ছিল তার সেখানেও তো আমরা শুনেছি যে বিরোধী দলের নেতাকর্মীদের তো আমি তো নেতাদের বলেছি, আমি উপরে- শেখ হাসিনার আমলকে বাদ দিচ্ছি নাকি? আমি তো বলছি যে যেই সরকারে আসুক, সে এই প্রতিষ্ঠানটাকে একটা টুলস হিসাবে ব্যবহার করে, কিন্তু এটাকে টুলস হিসাবে ব্যবহার, মানে নির্যাতনের টুলস হিসাবে ব্যবহার না করে আসল কাজে লাগালে তখনই সরকারের কাজে আসবে, আদারওয়াইজ তো হবে না। আচ্ছা আনিস ভাই, আপনাকে যদি প্রফেসর ইউনূসের আমলে জেলে যেতে না হতো, আপনি কি ওদের উপর এত ক্ষেপতেন? আমি তো খ্যাপা ছিলাম আগেই, আমি খ্যাপা ছিলাম বলে না, তো আজকে আমাকে মনে জেলে হচ্ছে মানে দিয়েছে। আমরা একদম মানে খুবই ডিভাস্টেটিং ওয়েতে আপনি অনেক অনেক ক্ষিপ্ত। না, 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 না। আমি এর আগেও বলেছি যে ডক্টর ইউনূস আমাদের সোসাইটিটাকে টুকরো, টুকরো করে দিচ্ছে। মানুষ কখন ক্ষিপ্ত হয়? আপনার প্রতি আমার যথেষ্ট প্রত্যাশা ছিল। এই প্রত্যাশার জায়গায় যখন আপনি হতাশায় নামিয়ে আনেন, আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, আপনি একটা মব সংস্কৃতি চালু করে একটা দেশকে টুকরা, টুকরা করে দিচ্ছেন। আপনি মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে সব ধ্বংস করেছেন। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, তাকে আমাদের জাতীয় দিবসগুলোকে আপনি ইতিহাস থেকে মুছে দিচ্ছেন। আপনি ৩২ নম্বরকে ভেঙে দিচ্ছেন। আপনি আপনি গণভবনকে স্মৃতি জাদুঘর বানাচ্ছেন। এখন প্রধানমন্ত্রী থাকার জন্য বাসভবন পায় না। আপনি একটার পর একটা এমন কাজ করছেন যেটা হচ্ছে যে আসলে আপনার প্রতিহিংসা পরায়ণতা। এই প্রতিহিংসা পরায়ণতার জন্য তো আমরা আপনাকে সমর্থন করি না। আমি তো অনেকগুলা ৬ মাস ধরে উনাকে সমর্থন করেছি। আপনি সেটাও খেয়াল করেন নাই হয়তো। ৬ মাসে আমি একটা শব্দ উনার বিরুদ্ধে বলিনি। জাতীয় দিবস, অনেকগুলো জাতীয় দিবসকে বলা হয় খুবই পলিটিক্যালি মোটিভেটেড, ৭ই মার্চ পলিটিক্যালি মোটিভেটেড, আমাদের সংবিধান দিবস এগুলা পলিটিক্যালি মোটিভেটেড। শুনেন, উনি স্বাধীনতা বিরোধীদের ঐক্যের প্রতীক ছিলেন, উনি মৌলবাদের প্রতীক ছিলেন, উনি বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র করাই হচ্ছিল ওনার স্বপ্ন। সেই স্বপ্ন থেকে উনি জাতি এখন একটু রক্ষা পেয়েছে। এটা হচ্ছে আমি জেলখানায় ছিলাম, আপনাকে আরেকটা তথ্য বলি, প্রতিটা মানুষ আল্লাহ আল্লাহ করেছে যাতে করে বিএনপি ক্ষমতায় আসে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা মনে করে যে এই দেশে কিছু একটা মুভ হবে। ইউনূস যেভাবে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে এবং আইনের জুলুম চালু করেছিল, সেটা থেকে হয়তো রক্ষা পাবে তারা। এটা কিন্তু সবাই কল্পনা করেছে এবং দোয়া করেছে। যে যারা আওয়ামী লীগের পলিটিক্যাল বন্দী তারাও সবাই সর্বত্রভাবে, কারণ আইন আদালতের মতো চলছে না। আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে টোটাল আসিফ নজরুল। সে বড় বড় কথাই বলে, সে কি জানি চেঞ্জ করেছে। এটাই তো বলছি আপনাকে, একটা মানে জামিন একটা অধিকার, সেটা নিয়ে যদি আইনমন্ত্রী বিরোধিতা করে, তো সেই ক্ষেত্রে রাষ্ট্র এই আইন আদালত কিভাবে চলতে পারে স্বাধীনভাবে? এটা হয় কিছু। এবং এরাই তো ইউনূসকে ডুবানোর জন্য যথেষ্ট ছিল, আর অন্য মানুষ লাগবে কেন? হানিস ভাই, শেষ করব, অনেকক্ষণ আলাপ করলাম। আমি শেষ একটা প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্নটা অনেকটা এরকম: আপনি ৩ মাস কারান্তরীণ ছিলেন, হুম, আপনি একটা অন্যরকম জীবন আপনি দেখে এসেছেন যেটা আপনি কোনোদিন এক্সপিরিয়েন্স করেননি। হুম। মানে আপনার সেই ১৪ই ডিসেম্বর ২০২৫-এর আগের জীবন আর এই ১৪ই মার্চ ২০২৬-এর পরের জীবন, দুইটার মধ্যে কি পার্থক্য পান? অনেক পার্থক্য। আমার উচ্ছলতা চলে গেছে। আমার মধ্যে ট্রমাটাইজ একটা হচ্ছে। আমার পরিবারের সদস্যদের মধ্যে মানসিক সমস্যা তৈরি হয়েছে এবং আমার অজান্তে আমার ছেলে, মেয়ে, স্ত্রী সীমাহীন মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। এই যে জিনিসগুলো, আমার আত্মীয়স্বজন, আমার ভাই বোন এবং আমাকে যারা ভালোবাসে,
শত শত লোক। এবং একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে আমাকে যে এত লোক ভালোবাসে, এটা আমি ইরাক থেকে আসার পর একবার উপলব্ধি করেছিলাম, আবার এখন করেছি। আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক গালাগালি করছে, কিন্তু বাস্তব জীবনে আমি যেখানে যাচ্ছি সেখানে আমাকে বুকে জড়িয়ে ধরছে, বলছে আপনার জন্য নাম ধরে দোয়া করেছি। আমার আর জীবনে বেশি চাওয়ার কিছু নাই। আমি ২ বার মানুষের দোয়া পেয়েছি, গণমানুষের দোয়া পেয়েছি। আমি যখন ইরাক রণাঙ্গনে ছিলাম, তখন বাইতুল মোকাররম থেকে আমার জন্য দোয়া করা হয়েছে এবং প্রতিটা মসজিদে দোয়া করা হয়েছে। আর এবার এসে আমি মানুষের কাছ থেকে যেটা শুনছি, আমি পার্সোনালি দোয়া করেছি। আমার মা রোজা রেখে যে আপনার জন্য দোয়া করেছে, এই যে কথাগুলো, এগুলো আমাকে ছুঁয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে ২-৪ জন লোক এখন এত হিংসা ছড়ায়। ইদানিং আরও হিংসা ছড়িয়েছে। তারেক রহমান আমাকে ইয়ে করলো কেন, আমাকে ফোন করলো কেন? টেলিফোন করলো কেন? করলো। এটা জাতীয়তাবাদী সাংবাদিক থেকে শুরু করে আরও কিছু লোকের, আর যারা তারেক রহমানের গোলামি করার জন্য বসে আছে, তাদের জন্য এটা খুবই বুমেরাং হয়ে গেছে মনে হচ্ছে। ভাই, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে ভাই, তোমাদের গোলামির চাকরি আমি নিচ্ছি না। আমি কোনো রাজনৈতিক দলের গোলাম নই, সেটা আদালতে বলে আসছি। এবং তারেক রহমান কিংবা কোনো রাজনৈতিক দল মানে অতীতেও ছিলাম না, সামনেও থাকবো না। তোমাদের গোলামি যেটা করতে চাও তোমরা সেটা পারবে, সেই জায়গায় আমি ভাগ বসাতে যাব না। আমি শুধু সত্য কথাটা বলতে চাই, সারা জীবন যাতে আমি বলতে পারি, আমি শুধু এই অধিকারটুকু চাই। সামনের দিনে প্ল্যান কি আপনার? এখনও ঠিক করে নাই। তবে সাংবাদিকতায় যেহেতু আছি, সাংবাদিকতা, শিক্ষকতা দুটাকে মিলিয়ে রাখবো বলে চিন্তাই আছে। সেটাই করব। এই বয়সে এসে নতুন কিছু করার তো। আর টক শোতে যে এরকম গরম গরম টক শো গুলো, টক শো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি। তারপরেও এই যে সবাই আমার মতন সবাই চেপে ধরে আপনাকে, না? না, চেপে ধরার বিষয় না। এই যে আপনিও বলেন যে আপনি আসছেন না, আসছি না করে হ্যাঁ, আমি আপনি অনেকদিন চেপে ধরে রেখেছি। অভিযোগ করছেন। এই সবার একই অভিযোগ, আসছেন না কেন? কিন্তু আবার আসলে কথা বলতে গেলে আবার তাদের মানে অনেকের মানে অপ্রিয় হতে হয়, অপ্রিয় কথা শুনতে হয় যে উনি এভাবে বলছেন কেন? তো আমি তো আমার মতোই বলবো, আমি তো আপনার মতো বলবো না। আমি তো আপনার সবাইকে আপনি আপনার মতো চিন্তা করেন কেন? আপনি সবাইকে দলীয় দালাল বানাতে চান কেন? যে আমি তারেক রহমান আমার সঙ্গে দেখা করেছে, সরি, রহমান আমাকে ফোন করেছে, তাই আমি ওনার জন্য গলে যাব, কিংবা আমি তার বিরোধিতা করব। এবং আমাকে আওয়ামী একজন দেখলাম, আমার নামে স্ট্যাটাস দিয়েছে, মানে একজন রাষ্ট্রদূত ছিল এক সময়, মানে বিদেশে থাকে এখন। সে বলছে যে তারেক রহমানের সাথে আমার হলো না, এই তো ইয়ে অসাংবাদিক, মানে সুবিধাবাদী, এন তেন, এগুলো গালাগালি করছে। মানে আমার জীবনটা এমন হয়ে গেল যে আমি শুধু গালির উপরে থাকলাম একটা শ্রেণীর। বিএনপিও গালি দেয়, আওয়ামী লীগও গালি দেয়, জামাত তো প্রশ্নই করে না। জামাতের আমি যত প্রশংসা করেছি, জামাতের লোকজন আমাকে বলে আপনি আমাদের এত সমালোচনা করেন কেন? এখন সোশ্যাল মিডিয়াতে যত বট বাহিনী আছে, দেখবেন জামাতিরা আমাদেরকে বেশি করছে। আমার চরিত্র হনন, আমাকে যেভাবে পারে, যে যখন যেখানে পারে। আমি কত সালে কি একটা কলাম লিখেছিলাম, সেই কলামের আগা মাথা ফেলে দিয়ে এক লাইন মাঝখান দিয়ে নিয়ে আসলো, এটা দিয়ে আমাকে বানিয়ে দিল। হ্যাঁ, এই যে সেটাই বলেছিল। এরা যে এত গবেষণা করছে আমার লেখালেখি নিয়ে, এখন এটা একটা পজিটিভ দিক। এরা গবেষণা করছে আমার কলামগুলো খুলে খুলে, আমার টকশো খুলে খুলে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ওরা এর যে অপতথ্য ছড়াচ্ছে, আপনি জানেন, আপনি খুবই ভালো জানেন এগুলো, যে এখন একটা কার্ড সংস্কৃতি বেড়েছে ফেসবুক। আমি বলি না, এরকম একটা কথা বলে যে কার্ড বানাইয়া দিয়ে দিল, আর গালাগালি শুরু হলো। সো এই যে মানে অপতথ্যের ছড়াছড়ি, এটা তো অনেকটা বিরক্ত হয়। কিন্তু আর গালিগালাজ, নিন্দা, এগুলো কি আপনাকে বিমর্ষ করে? আমাকে মাঝে মাঝে বিমর্ষ করে। কিন্তু এখন মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গালিগালাজও এক ধরনের এটা আপনি ওই যে আপনাদের ক্যাম্পেইন, তো এগুলোকে নিয়ে যদি আমি আর সারাক্ষণ চিন্তা করতে হয়, তাহলে তো আমার আর দুনিয়াদারি কিছু করতে হবে না। আবার আরেকটা বিষয় হচ্ছে যে কুকুরের লেজ, যেটা লেজটা নড়ে কীভাবে, এটা তো কুকুর নাড়ায় বলে। তো এখন কুকুরের লেজ নিয়ে লাড়ানো নিয়ে কী বলবো আমি? লেজ কেন নড়ছে, লেজ নিয়ে তো কথা বলবো না, কুকুর নিয়ে কথা বলবো, যে তাহলে আর সমস্যা শেষ। তাহলে আমি কাঠে সমালোচনা করবো, এতে লেজ নিয়ে সমালোচনা করার আমার টাইম নেই এখন আর। এবং আমি এটা নিয়ে সময় ব্যয় করা উচিত না। আমি ওদের কাছে রিকোয়েস্ট করবো যে ভাই, আমি আমার মতো চলতে দাও, তোমরা তোমাদের যে প্ল্যান আছে তোমাদের মতো তোমরা করো। এবং যেটা জামাতের কথা বলছিলাম, আমি জামাতের এত কাজের প্রশংসা করছি, কিন্তু জিন্দিগিতেও জামাতের লোকজন এটার কোনো দেয় নাই আমাকে, মানে প্রশংসা করে না যে আপনি তো আমাদের পক্ষে এই কথাটা বললেন। কারণ হচ্ছে যে ওরা জানে যে ৭১ হচ্ছে ওদের লাইন। আপনি প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি ৭১-এর পক্ষে না বিপক্ষে। আপনি যদি ৭১-এর পক্ষে লোক হন, তাহলে ও তো আমাদের লোক না। সেই আওয়ামী লীগের কথা চিন্তা করেন, আমার এত লেখা গেছে আওয়ামী লীগের পক্ষে, ওবায়দুল কাদের স্বয়ং আমাকে বলছে ও তো আমাদের লোক না। কারণ এরা ধরে নেয় যে আমাদের লোক মানে হচ্ছে আমাদের গোলামি করতে হবে।
তার মানে হচ্ছে আমাদের লোক। বিএনপি তো কোনো দিনই বলে নাই যে ওটা আমাদের লোক, কিন্তু বিএনপির লোকজন আমাকে ভালোবাসে। বিএনপির যে একটা লিবারেল মেন্টালিটি, এটা আমি প্রশংসা না করে পারবো না। বিএনপির লোকদের একটা লিবারেল মেন্টালিটি আছে, যেটা অন্য দলগুলো যা জামাত কিংবা আওয়ামী লীগের নাই। এই লিবারেল মেন্টালিটিটা আমার ভালো লাগে। এরা অনেক আমার সমালোচনা করে, অনেক আমার বন্ধুও। যে এই যে জিনিসটা কিন্তু আমাদের লোক না, সে আমি আমাদের লোক হতে চাই না। আমি সাংবাদিক থাকতে চাই, এবং যেটা বলছি আমি কারো গোলাম হতে চাই না। গোলামি না করে আমি সাংবাদিকতা করতে চাই। বাংলাদেশে যদি 2 জন সাংবাদিক 3 জন সাংবাদিক হাতে গোনা 2 জন থাকে, যাতে সেখানে আমার নাম থাকে, যে সত্য কথাটা আমি বলতে পারি গোলামি ছাড়া। আর আমি যদি রাজনীতি করব ডিসিশন নিয়ে থাকি, আমি গুপ্ত রাজনীতি করব না, এবং গুপ্তরা আমার সাংবাদিক পরিচয় দিয়ে, শিক্ষক পরিচয় দিয়ে রাজনীতি করবো। আমি সরাসরি রাজনীতিতে যাব। সেটা কখন যাব, সেটা যখন প্রয়োজন মনে হয় তখনই যাব। অনেক ধন্যবাদ আনিস ভাই। আপনার জন্য শুভকামনা রইল এবং আপনি ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফেরেন, সেই প্রত্যাশা রইল। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি যে আমন্ত্রণ জানালেন এবং এই যে রিমান্ডে নিলেন, এই না, আপনি সহজে আসতে চাননি, অনেক জোর করে আনতেছেন। যেটা হোক, এই রিমান্ড ছাড়া যদি কোথাও যাওয়া যায় আবার যাব। এবং যারা আমাকে ইন্টারভিউ করার জন্য দিচ্ছে, তাদেরকেও রিকোয়েস্ট করব যে আমাকে একটু সময় দেন, যে আমার একটু এই ট্রমাটা আমি কাটিয়ে উঠি। সবার সঙ্গে বসতেও চাচ্ছি না, কিন্তু একটু সময় দেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমাদের সঙ্গে কথাচলকের আজকের অতিথি ছিলেন সাংবাদিক আনিস আলমগীর। ধন্যবাদ আমাদের এই পর্বটি ধৈর্য ধরে দেখবার জন্য।